সালামু আলাইকুম, শুভ সন্ধ্যা। দীপশিকার নিয়মিত আয়োজন আলোকিত মানুষের সাথে দীপশিকা সংলাপের 10ম পর্বে আপনারা যে যে স্থান থেকে দেখতেছেন আপনাদেরকে শুভেচ্ছা ও স্বাগত জানাচ্ছি। আমি ফুরকান কুতুবী, শিক্ষার্থী, আহসানুল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। অনুষ্ঠান সম্পর্কে আপনার কোনো মতামত, অতিথির কাছে আপনার কোনো প্রশ্ন থাকলে আমাদেরকে কমেন্ট বক্সে জানাবেন। আপনারা কে কোন জায়গা থেকে দেখতেছেন কমেন্ট বক্সে জানাবেন। আমরা চলে যাব অনুষ্ঠানের মূল পর্বে। আজকে অতিথি হিসেবে আমাদের সাথে যুক্ত হয়েছেন, 10ম পর্বে অতিথি হিসেবে যুক্ত হয়েছেন কুতুবদিয়ারি সন্তান, কুতুবদিয়ারি আলোকিত সন্তান, কুস্টাস্টের নির্বাহী পরিচালক এবং দীপশিকার পৃষ্ঠপোষক রেজাউল করিম চৌধুরী স্যার। আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত। আপনাকেও ধন্যবাদ, স্বাগত, এবং দর্শক যারা দেখছেন তাদেরকে আসসালামু আলাইকুম, আদাব এবং নমস্কার। কেমন আছেন স্যার? হ্যাঁ, ভালো আছি আপনাদের দোয়ায়। আমাদের সাথে অলরেডি অনেকে যুক্ত হয়ে গেছেন, অনেকেই দেখতে পাচ্ছেন। আমরা জানি আপনাদের বেশিরভাগ অঞ্চলই বড় একটা অঞ্চল কুতুবদিয়া থেকে দেখেন, কুতুবদিয়ার বিভিন্ন ইউনিয়ন থেকে দেখেন, অনেকে কক্সবাজার থেকে দেখেন, অনেকে চট্টগ্রাম থেকে দেখেন, অনেকে দীপশিকা যেখান থেকে পরিচালিত হয় ঢাকা থেকে দেখেন, অনেকে দেশের বাইরে থেকে দেখেন। আপনাদেরকে আবারও আমাদের অনুষ্ঠানে স্বাগত। স্যার, আমাদের সাথে অলরেডি অনেকেই যুক্ত হয়ে গেছেন। দর্শকদের উদ্দেশ্যে আপনার কোনো কিছু বলার থাকলে বলবেন। আমি দর্শকদের উদ্দেশ্যে বলবো যে আমার খুব ভালো লাগছে দীপশিকার সাথে যুক্ত হয়ে আমার নিজের গল্প, আমার সংগঠনের গল্প সেটা বলতে পারবো। সবচেয়ে বড় কথা হলো যে যারা দেখছেন তারা অধিকাংশ আমার প্রিয় জন্মভূমি কুতুবদিয়ার সন্তান। তো তাদের সাথে যুক্ত হয়ে আমি খুবই কৃতজ্ঞ দীপশিকার কাছে, এবং নিজের কাছে তো এটা একটা আবেগের বিষয় যে কুতুবদিয়ার মানুষের সাথে যুক্ত হওয়া। তো আশা করি আরো কথাবার্তা হবে, এবং আমার জীবনের কথাগুলো আমি বলবো, সংগঠনের কথাগুলো বলবো, কুতুবদিয়া সম্পর্কেও বলবো। হয়তো আপনাদের অথবা আপনাদের কাজে লাগবে, এবং আপনাদের কমেন্ট গুলো আমার কাজে লাগবে বলে আশা করি। এটা পারস্পরিক। থ্যাংক ইউ স্যার, আপনাকে আমাদের অনুষ্ঠানে পেয়ে আমরা আনন্দিত। আমরা আপনার প্রতি অশেষ কৃতজ্ঞ। অনুষ্ঠানের শুরুতেই আপনারা যারা দেখতেছেন আপনাদের কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করবেন। আমাদের আলোচনার বিষয়টি আমি আপনাদেরকে স্ক্রিনে তুলে আনার চেষ্টা করতেছি। এই বিষয়ে আপনাদের কোনো প্রশ্ন থাকলে আমাদের কমেন্ট বক্সে জানাবেন। আপনারা কে কোন জায়গা থেকে দেখতেছেন কমেন্ট বক্সে জানাবেন, এবং আমাদের সাথে অলরেডি আপনারা যারা যুক্ত হয়ে গেছেন সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি। আমাদের দীপশিকার প্রতিষ্ঠাকালীন সেক্রেটারি আজামউদ্দিন ভাই আপনাকে শুভেচ্ছা জানিয়েছেন, আপনার সুস্থায়ু এবং দীর্ঘায়ু কামনা করেছেন। আপনারা যারা সংযুক্ত হয়েছেন আপনাদেরকে সকলকে স্বাগত। আপনার কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে করবেন, আমরা আপনার প্রশ্নটি অতিথির কাছে তুলে ধরবো। আমরা স্যার শুরুতেই শুনবো কুতুবদিয়ার ধুলোমাখা পরিবেশ থেকে উঠে এসে আজকের দিন পর্যন্ত কুস্টাসের নির্বাহী পরিচালক এবং বাকি আপনার যতগুলা সেক্টরে আপনি কাজ করেছেন আজকের দিন পর্যন্ত গল্পটা আমরা শুরু থেকেই শুনবো, আপনার জন্ম থেকে আজকের দিন পর্যন্ত। তো এটা তো অনেক দীর্ঘ সময়ের কথা। তো আমি যদি মনে হয় যে আমার জন্ম যদি কুতুবদিয়ায় না হতো, আমি আজকে এই জায়গায় আসতে পারতাম না। আমি এই জায়গায় এসছি বলে আমি আমি চেষ্টা করছি কুতুবদিয়ার মানুষের জন্য কিছু করতে, কুতুবদিয়ার বাইরে উপকূলীয় মানুষের জন্য কিছু করতে, পাশাপাশি বাংলাদেশের মানুষের জন্য কিছু করতে। আমরা শুধু কুতুবদিয়ায় কাজ করি না, বাংলাদেশের সমস্ত উপকূলীয় এলাকায় কাজ করি। পাশাপাশি আমরা জলবায়ু পরিবর্তন সহ অন্যান্য অনেক বিষয়ে বিশ্ব দরবারে ইউনাইটেড নেশন কনফারেন্স ফর ক্লাইমেট চেঞ্জ, UNFCCC-তে আমরা এগুলো নিয়ে কথা বলছি গত 20 বছর ধরে, এবং এই বিষয়ে আমরা সরকারকেও সহযোগিতা করছি। তো
আমি মনে করি যে আমার কুতুবদিয়াতে জন্ম হয়েছিল বলেই, কুতুবদিয়া হাই স্কুলে পড়েছি বলেই, কুতুবদিয়ার সমুদ্র সৈকতে ঘুরে বেরিয়েছি বলেই, কুতুবদিয়ার ভাঙন যেমন দেখেছি, কুতুবদিয়ার মানুষের অপরিসীম ক্ষমতা আমি দেখেছি, কুতুবদিয়ার বাইরে যারা আছেন তাদের একটা অপরিসীম অ্যাম্বিশাস সাইকোলজি আমি দেখেছি। এটা আমাকে খুব অনুপ্রাণিত করেছে। স্যার, আমি একটু আপনাকে একটু, স্যার আপনার জন্ম কোন গ্রামে, আপনার প্রাইমারি স্কুল, আপনার হাই স্কুল, কলেজ, যেটা আমাদের স্টুডেন্টের জন্য অনুপ্রেরণা হয়, সেজন্য আমরা একটু শুনবো আপনি কোন জায়গা থেকে আপনার স্টেপ গুলা। আমাদের বাড়ি যদিও কুতুবদিয়া মুরালিয়া, তবে আমার মার কাছ থেকে যতটুকু শোনা যে আমার বাবা তখন হাই স্কুলের শিক্ষক ছিলেন, বড়গোপ হাই স্কুলের। তখন হাই স্কুলের পিছনে একটা টিনের ছাউনি ছিল, সেখানেই আমার জন্ম হয়েছে, অথবা আমার নানার বাড়িতে জন্ম হয়েছে। আমরা তো আজকের ছেলে মেয়েদের মতো জন্ম কোথায় হয়েছে, জন্ম তারিখ কোথায়, কোন দিন, সেটা তো খুব আমরা সিস্টেমেটিক্যালি লিখিনি। তবে আমার মনে আছে আমার শ্রদ্ধেয় শিক্ষক মরহুম তালেবুল্লাহ স্যার, যার কাছ থেকে আমি ইংরেজি শিখেছি, এবং আমার বাবা আমাকে ওনার উপর ছেড়ে দিয়েছিলেন। আমি বাড়ি থেকে গিয়ে কয়টায় পৌঁছলাম সেটার জন্য ওনার একটা সিগনেচার নিতাম, কয়টায় ওনার কাছ থেকে গেলাম সেটা ওনার একটা সিগনেচার নিতাম। সো উনি আমাকে অনেক অনুপ্রেরণা দিয়েছেন। সো এইটা এইটা আমার জন্য খুব বড় বিষয়। সো তো এই কুতুবদিয়া হাই স্কুলটাই আমার জীবনে খুব গোড়াপত্তন করেছে, আমার বন্ধু বান্ধবের সাথে, আমার শিক্ষকদের সাথে। আমাদের আরো কয়েকজন হিন্দু শিক্ষক ছিলেন, আমি ভুলে গেছি। অনিল মাস্টার ছিলেন, অমরনাথ বাবু ছিলেন, তারপরে আমাদের পণ্ডিত মহাশয় ছিলেন বাঁশখালী, ওনার বাড়ি। আমরা যত কিছু মূল্যবোধ এবং ওনার কাছ থেকে শিখেছি। স্যার এরপরে আপনার কলেজ, ইউনিভার্সিটি? এরপরে হচ্ছে যে আমি চিটাগং সিটি কলেজে আমি লেখাপড়া করেছি। তখন প্রিন্সিপাল রেজাউল করিম স্যার ছিলেন, এবং সেখানে আহ, আহ, অনেক রাজনীতিতেও ইনভলভ ছিলাম। এরপরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সমাজতত্ত্ব বিভাগে লেখাপড়া করেছি। এরপরে আমি যখন ডেনিশ ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট এজেন্সিতে চাকরি করি, তখন আমি 9 মাসের জন্য এমএস কোর্স করেছি প্ল্যানিং অ্যান্ড মনিটরিং এর জন্য কোপেনহেগেন ইউনিভার্সিটি থেকে, ডেনমার্কে। তারপরে এটা হলো 1986-এ। এরপরে আবার আমি ডিপ্লোমা করেছি ইউনিভার্সিটি অফ ফিলিপিন লাস ভেনিউস থেকে ম্যানেজমেন্ট লিডারশিপের উপরে। এটা মোস্ট প্রবাবলি 1991-এ। সো এই হলো আমার লেখাপড়া দেশে এবং বিদেশে। প্রকার। স্যার আপনি আপনি কোচ ট্রাস্টের সাথে কিভাবে সংযুক্ত হলেন? এটা খুব ইন্টারেস্টিং প্রশ্ন, আমার বলতেও ভালো লাগবে। সো ধরেন আহ, আমার আমি একটা আমি ব্যাংকে চাকরি করতাম 2-3 মাসের মতো। এরপরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে রিসার্চ অফিসারের কাজ করেছি। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের টিচার হবই অবস্থায় আমি তখন ডেনিডা নোয়াখালীতে মাস এডুকেশন প্রোগ্রাম চালু করেছে। ওদের একটা চমকপ্রদ অ্যাডভার্টাইজমেন্ট নিয়ে আমি নোয়াখালীর মাইজদিদি গিয়ে আমি দিই, ইন্টারভিউ দিই। তখন 1982 শেষের দিকে। তখন বেতন হচ্ছে 1705 টাকা। তখন ফোরকান 1705 টাকা মানে অনেক বেশি টাকা। আর সবচেয়ে এটা ছিল বিদেশিদের সংগঠন বাংলাদেশ সরকারের সাথে। মোটরসাইকেল, এক্সেল মোটরসাইকেল তখন বাংলাদেশে কয়টা এসছে, আমাকে দিল। আমি অ্যাপয়েন্টমেন্ট পেয়ে গেলাম, ছাগলনাইয়াতে প্রথম চাকরি শুরু আর কি। তো সেখান থেকে আমি দ্রুত অ্যাপয়েন্টমেন্ট পেয়ে কোঅর্ডিনেটর থেকে প্রজেক্ট কোঅর্ডিনেটর হয়ে একটা ডিস্ট্রিক্টের দায়িত্ব লক্ষ্মীপুরে আমি চলে গেলাম। সরকারের সাথে কাজ, গ্রামে গ্রামে মাস এডুকেশনের জন্য মানুষকে উদ্বুদ্ধ করা। এরপরে আমি 1 বছর পরে আমি প্রমোশন পেয়ে
প্রজেক্টে চলে গেলাম মাইজদি হেডকোয়ার্টারে। সেখানে আমি বাংলাদেশে তখন সর্বপ্রথম ইনফর্মাল এডুকেশনের জন্য ম্যাটেরিয়াল তৈরি হয়, আমি একটা ইউনিটের দায়িত্বে ছিলাম, ম্যাটেরিয়াল ডেভেলপমেন্ট, কিভাবে যারা স্কুলে আসে না, কিভাবে বয়স্ক লোক তাদেরকে লেখাপড়ার জন্য ম্যাটেরিয়াল তৈরি করা, উপকরণ তৈরি করা, সেটা করলাম। সেটা করতে করতে মোস্ট প্রবাবলি 1994 এর 5 বছর আগে আমি ডেনিশ অ্যাডভাইজারি টিমের যুক্ত হয়ে গেলাম অ্যাডভাইজার হিসাবে। অ্যাডভাইজারটা জয়েন্টলি ডেনিশ সরকার এবং বাংলাদেশ সরকার অ্যাপয়েন্টমেন্ট দিত। তখন আমার বয়স খুব কম ছিল। সরকার বলল যে এই অল্প বয়স্ক ছেলেকে কিভাবে আমরা নেব। তখন ডেনিশ অ্যাডভাইজারি টিম বলল যে না, সে অলরেডি তার প্রতিভার স্বাক্ষর রেখেছে। স্টাফরাও অপোজ করেছিল। তখন আমি হয়ে গেলাম অ্যাডভাইজার। এক লাপে আমার 1987-88 এর দিকে আমার বেতন হয়ে গেল 18,000 টাকা। সো কাজটা বড়, আমাকে দায়িত্ব দেওয়া হলো ট্রেনিং সেন্টারের। আমি নিজের হাতে নোয়াখালীতে একটা 2 তলা ট্রেনিং সেন্টার স্থাপন করেছি, যেটা বিআরডিবি কে দেওয়া হয়েছে। খুব মনোরম জায়গায়, ডিসির ইয়ের পাশে ট্রেনিং দিতাম। তো সেখান থেকে 1992-তে আমাকে রংপুরের একটা এরশাদ সাহেব প্রজেক্ট করেছিলাম, RD9 প্রজেক্ট, প্রায় 250 কোটি টাকার প্রজেক্ট। সেখানে আমাকে ট্রেনিং এন্ড কমিউনিকেশন অ্যাডভাইজার হিসাবে ইউরোপিয়ান কমিশন দায়িত্ব দেয়। আমি সেখানে যাই। সেখানে 3 বছর চাকরি করার পর এরপরে ওই গভর্নমেন্টের লোকদের সাথে আমার বনিবনা হয়নি। পরে আমি আমার কন্ট্রাক্ট তারা স্ট্যান্ড করে নাই। তখন আমি ICDDRB তে সায়েন্টিস্ট হিসাবে জয়েন করি। ICDDRB হচ্ছে, আপনারা জানেন, ইন্টারন্যাশনাল কলেরা রিসার্চ ইনস্টিটিউট। সেখানে রিসার্চের কাজ আমার ভালো লাগে না, আমার মাঠে ঘাটে ভালো লাগে। যেমন আমি আপনাকে বললে আশ্চর্য হবেন, বাংলাদেশের 64 জেলার এমন কোনো জেলা নাই যেখানে আমি 2 রাত থেকে নেই। রংপুরের সেই রাজর থেকে শুরু করে আপনার পলাশবাড়ি পর্যন্ত আমি আমি চষে বেরিয়েছি। নোয়াখালীর হাতিয়া থেকে শুরু করে লক্ষ্মীপুর, রামগঞ্জ, ছাগলনাইয়া, এমন কোনো গ্রাম নাই সেখানে আমি যাই নাই। এমন কোনো রাজনীতিবিদ নোয়াখালী, লক্ষ্মীপুর, নোয়াখালী, বৃহত্তর নোয়াখালী, রংপুর, এদের যে চিনি না এটা কেউ বলতে পারবে না। সো তারপর আমি বললাম যে এই ডেস্কে বসে কাজ লাগে না। তখন অ্যাকশনএইড একটা ইন্টারভিউ দিচ্ছিল, তারা ভোলা প্রজেক্টের জন্য প্রজেক্ট কোঅর্ডিনেটর করছিল। তারা আমার 5 বার ইন্টারভিউ নিয়েছে। আমি তখন রাজি হয়ে গেলাম কম বেতনে। 35,000 টাকার বেতন থেকে 1994 সালে সেটা ছিল মাত্র 18,000 টাকা। কারণ কি, আমি বললাম যে আমি কোনো ইন্টারন্যাশনাল অর্গানাইজেশনে একটা কাজ করব না, আমি একটা এনজিও করব যেটা উপকূলীয় এলাকায় কাজ করবে। ভোলাতে যদি এনজিও করার সুযোগ দাও আমি যাব, এবং এরপর যার ফলে আমি কুতুবদিয়ার জন্য কাজ করতে পারবো। এনজিও জগতের প্রতি আমার একটা বিশাল মোহ ছিল। আমার এক বন্ধু ছিলেন অ্যাডাবে কাজ করত, মিনার মনসুর, উনিও আমাকে খুব উৎসাহ দিয়েছেন। তখন আমি আমার বেতন একদম 40,000 টাকা থেকে 18,000 টাকায় আমি ভোলাতে চলে গেলাম। ঢাকা থেকে রাতের 10টা বাজে লঞ্চ ছাড়তো, এরপরের দিন 10টা বাজে ভোলা শহরে এটা পৌঁছতো। ভোলা শহর থেকে 8 ঘন্টা গাড়িতে চটফেশন আমার অফিস। ওখানে দায়িত্ব ছিল ওটাকে ন্যাশনাল এনজিও করে, যদি সবকিছু ঠিকঠাক থাকে ন্যাশনাল এনজিও করবো, নাহলে ওটা ছেড়ে ছুড়ে দিয়ে চলে আসবো। আমার ওয়াইফকে আমি জিজ্ঞেস করলাম, কারণ ওখানে বিদ্যুৎ বাতি নাই, টেলিফোন নাই, যাবে কিনা। সে বলল যে যাবে। আমি আশ্চর্য হয়ে গেলাম, কেন যাবে? সে বলল যে এই তুমি যে এখানে 6 মাস 2 বছর পর চাকরি থাকবে না, সেটা আমার ভালো লাগে না, আর তুমি বলছো যে তুমি কুতুবদিয়ায় ও কাজ করতে পারবে। আমি চলে গেলাম ভোলাতে। তারপরে নতুন জীবন শুরু। গেলাম একটা স্ট্রাইকের মধ্যে, স্টাফরা স্ট্রাইক করেছে, তারা অ্যাকশনএইডকে ছেড়ে দেবে না, ন্যাশনাল এনজিও হতে দেবে না। আমি এটাকে আয়রন হ্যান্ডে আমরা বুঝালাম, লোকাল লোকজন সাপোর্ট করলো। আয়রন হ্যান্ডে এটা আমি ডিসিপ্লিন এস্টাবলিশ করলাম, মাইক্রো ফাইন্যান্সে সাস্টেইনেবল বললাম, জনসংগঠন তৈরি করলাম। সেই ভোলা থেকেই আমার বন্ধু বান্ধবের সহযোগিতায়, ফজলু ভাইয়ের সহযোগিতায়
আমরা অ্যাডভোকেসি শুরু করলাম, ডিমান্ড মিডিয়েশন শুরু করলাম। তো তারপরের ইতিহাস তো সবার জানা। আমরা ক্রমান্বয়ে চিটাগং গেলাম, 2001 সাল থেকে কক্সবাজার গেলাম, পটুয়াখালীতে চলে গেলাম। তারপরে 2007 সালে আমরা ঢাকায় অফিস নিলাম। তারপরে ওয়ার্ল্ড ব্যাংকের ইমিউনিটির বিরুদ্ধে আমরা আন্দোলন করলাম। ক্লাইমেট চেঞ্জে 2007 সাল থেকে আমরা বালি থেকে এখন পর্যন্ত ওয়ার্স পোল্যান্ড পর্যন্ত আমরা প্রতি বছর ক্লাইমেট কনফারেন্সে আমরা যোগ দিচ্ছি, সেমিনার করছি, প্রেস কনফারেন্স করছি ক্লাইমেট ইস্যুতে। তারপরে ট্যাক্সের ইস্যুটা আমরা নিয়ে নিলাম। দেশ থেকে যে টাকা টাকা পাচার হচ্ছে সেটা নিয়ে আমরা প্রতিবাদ করলাম। তারপরে লোকালাইজেশন, বিদেশিরা যাতে লোকাল এনজিও গুলোকে গুরুত্ব দেয় সেটা নিয়ে কথা বলতেছি। তারপরে বিভিন্ন হিউম্যানিটেরিয়ান ক্রাইসিস, বিশেষ করে আপনার ঝড় তুফান এগুলোতে কাজ করার চেষ্টা করতেছি কুতুবদিয়া সহ উপকূলীয় অঞ্চলে। এটা ভালো লাগছে, এটা ভালো লাগার বিষয় এবং আমি খুব খুশি এই কাজটার জন্য। থ্যাংক ইউ স্যার। আমাদের সাথে অলরেডি অনেকে যুক্ত হয়ে গেছেন। আপনারা যে যে জায়গা থেকে দেখতেছেন কমেন্ট বক্সে জানাবেন। আপনাদের কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে জানাবেন। স্যার আপনাকে অনেকেই দেখতেন, স্যার আপনাকে অনেকেই দেখতেছেন, অনেকেই কুতুবদিয়া থেকে দেখতেছেন। স্যার আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? হ্যাঁ, আমি আমি শুনতে পাচ্ছি। হ্যালো। আমি ওই ফেসবুকের লাইভটাও দেখছিলাম, তো এই জন্য হয়তো ডিস্ট্রাকশনটা হয়ে যাচ্ছে। আচ্ছা আচ্ছা স্যার, আপনাকে অনেকেই শুভেচ্ছা জানিয়েছেন। আমি আপনাকে তাদেরকে শুভেচ্ছাগুলো আপনাকে একটু দেখানোর চেষ্টা করতেছি। মুজিবুল মনির থ্যাংক নামে ইউ। একজন শুভেচ্ছা জানিয়েছেন, আপনাকে আপনার কাজ করার প্রশংসা করেছেন এবং হচ্ছে যে আপনার কাছে শিক্ষণীয় অনেকের, আপনার কাজটাকে অনেকের কাছে শিক্ষণীয় বলে উনি মন্তব্য করেছেন। নাজমুস হুদা সাকিব নামে একজন আপনাকে শুভেচ্ছা জানিয়েছেন, অভিনন্দন জানিয়েছেন। এমডি আলমগীর নামে একজন আপনাকে স্বাগত জানিয়েছেন স্যার সম্বোধন করে। এরপরে স্যার আর অনেকেই কুতুবদিয়া থেকে দেখতেছেন, ঢাকা থেকে দেখতেছেন, আপনাকে ধন্যবাদ জানিয়েছেন। তারপরে অনেকেই প্রশ্ন করেছেন, আমরা প্রশ্নগুলো ক্রমান্বয়ে নিব। আপনাদের কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে জানাবেন, আমরা আপনার প্রশ্নগুলো তোলার চেষ্টা করব। আপনারা যে যে জায়গা থেকে দেখতেছেন কমেন্ট বক্সে জানাবেন এবং স্যারের কাছে আপনার কোনো প্রশ্ন থাকলে সেটা কমেন্ট বক্সে করবেন, আমরা তুলে নিয়ে আসবো। স্যার আপনাকে অশেষ ধন্যবাদ। তবে আমাকে স্যার না বললে খুশি হব। হ্যাঁ, ভাই বলতে পারেন, আঙ্কেল বলতে পারেন। আচ্ছা আচ্ছা, আমি তাইলে আপনাকে রাজা ভাই সম্বোধন করি এক সূত্রে। এক্স্যাক্টলি এক্স্যাক্টলি। আপনি আপনি আমার স্কুলের সিনিয়র ভাই, কুতুবদিয়া হাই স্কুলের। আমি আপনি আমার সিনিয়র ছিলেন, সেই সূত্রে আপনি আমার ভাই হন। আবার আমার সিটি কলেজ, আমি পড়ালেখা সিটি কলেজ থেকে। আমি আপনাকে দুই এক্সেলেন্ট। সূত্রেই আমার দুই সূত্রেই ভাই দেখতে পারি। তারপরে আপনার অনুমতি সাপেক্ষে স্যার আপনাকে অশেষ ধন্যবাদ। আমরা এই মুহূর্তে জানবো বর্তমান বিশ্বের সবচেয়ে আলোচিত যে যে বিষয়টা, জলবায়ু পরিবর্তন এবং জলবায়ু পরিবর্তনের কারণে সবচেয়ে ভুক্তভোগী দক্ষিণ এশিয়া তথা বাংলাদেশ তথা কুতুবদিয়া। এই জলবায়ু পরিবর্তন, কুতুবদিয়ার মানুষের ভবিষ্যৎ প্রস্তুতি এবং করণীয় কি? আপনি তো স্যার অনেক এটা নিয়ে ওয়ার্ল্ড ওয়াইড কাজ করেন, সেই দৃষ্টিকোণ থেকে আমাদের এই প্রশ্নটা ব্যাখ্যা করবেন। আমি প্রশ্নটা স্ক্রিনে দেওয়ার চেষ্টা করেছি। থ্যাংক আমার ইউ। প্রশ্ন দেখতে পাচ্ছেন? থ্যাংক ইউ ফোরকান ভাই। প্রথম কথা হলো যে আমরা মানি কিংবা না মানি, অথবা প্রেসিডেন্ট ট্রাম্পের মতো বালিতে আমরা মুখ গুজে থাকতে পারি, দিস ইজ এ প্রবলেম, দিস উইল হ্যাপেন। জলবায়ু পরিবর্তন হবেই। কি রকম হতে পারে? দ্য ওয়ার্স্ট সাইড, আগামী 50-30 বছরের মধ্যে বাংলাদেশের, এটা সায়েন্টিস্টরা ফোরকাস্ট করে দেখিয়েছেন, 1/3 এলাকা, মোস্ট প্রবাবলি 19টা থেকে 24টা জেলা পানির নিচে তলিয়ে যেতে পারে। আচ্ছা, এটার ব্যাখ্যা হলো পানির নিচে মানে কালকেই অতলে তলিয়ে যাবে না। আপনি চিটাগং এর শহরে, আগ্রাবাদেতে কখনো বর্ষাকালে জোয়ারের সময় পানি উঠতে আমরা দেখিনি। এখন কিন্তু জোয়ারের সময় সেখানে পানি ওঠে। এইভাবেই কিন্তু ক্রমান্বয়ে জলমগ্ন হয়ে যাবে।
সায়েন্টিস্টরা ফোরকাস্ট করে বলেছে বাংলাদেশের প্রতি 5 জনে একজন জলবায়ু উদ্বাস্তু হবে। আপনারা জানেন কুতুবদিয়াতে জলবায়ু উদ্বাস্তু, এটা পুরনো কথা। 1990 সাইক্লোনের পর একটা বিশাল জনগোষ্ঠী কুতুবদিয়া থেকে চলে গেছে। সেটা হচ্ছে, আপনারা সমিতি পাড়ার নাম শুনেছেন কক্সবাজারে, এবং এরা এই এই এটা ছিল একটা ধুধু বালুচর, সেটা স্থাপন করেছে, গাছ লাগিয়েছে কুতুবদিয়ার লোকজন। এগুলাই ওদের সাথে আমার একটা বিশেষ সম্পর্ক আছে। ওদেরকে যখন এয়ারপোর্ট তৈরি করার কারণে উচ্ছেদের কথা ঘোষণা করা হলো, তখন আমরা ওদের সাথে মোবালাইজ করেছি, আন্দোলন করেছি। প্রাইম মিনিস্টারের সাথে আমরা কথা বলেছি, প্রাইম মিনিস্টার এগ্রি করেছেন। তার ফলস্বরূপ তাদের জন্য আজকে খুরুশকুলে কি বলে আশ্রয়ন প্রকল্প করেছে, বিশাল বিশাল 21টা বিল্ডিং। সারা পৃথিবীতেই প্রথম জলবায়ু উদ্বাস্তুদের জন্য এরকম ঘর গড়া হলো। তাহলে আমরা আস্থা রাখতে পারি আমাদের সরকারের উপর, ভবিষ্যতে প্রতি 5 জনে একজন জলবায়ু উদ্বাস্তু হলেও তাদের জন্য আমাদের সরকার কিছু করবেন। পৃথিবীতে কি হবে? পৃথিবীতে প্রতি 200 জনে একজন জলবায়ু উদ্বাস্তু হয়ে যাবে। আচ্ছা, এটা না, এর সাথে সাথে পানি ক্রাইসিস হবে, আপনার সাইক্লোন, ঝড়ো আবহাওয়া চেঞ্জ হবে, এবং ঋতু পরিবর্তন হয়ে যাবে। এবং এর ফলে বাংলাদেশের মতো দেশগুলো, সিবিএফ ক্লাইমেট ভালনারেবল ফোরামের সদস্য যারা আছে ফিলিপিন সহ, আমাদের জন্য অবর্ণনীয় দুঃখ দুর্দশা তৈরি হবে। বলা হচ্ছে যে আমাদের জিডিপি 2.5% আমাদের ক্ষতি হবে এই ক্ষেত্রে। তাহলে কি করণীয়? সেটা হচ্ছে যে একটা হলো ইন্টারন্যাশনাল লেভেলে আমাদের পজিশনের সাথে প্রধানমন্ত্রীর পজিশনের, বাংলাদেশের সরকারের প্রধানমন্ত্রীর পজিশনের কোনো ডিফারেন্স নাই। আমরা তাদের কাছ থেকে ক্ষতিপূরণ দাবি করেছি, কারণ বাংলাদেশের লোকজন 1 কিলো কার্বনও প্রতি বছরে উদ্গীরণ করে না। অথবা বাংলাদেশের সকল মানুষ কালকে থেকে যদি নিঃশ্বাস বন্ধ করে দেয়, কার্বন ডাই অক্সাইড উদ্গীরণ না করেও পৃথিবীর কোনো জায়গায় আসবে না। কিন্তু উন্নত দেশগুলো, আমেরিকা, ব্রিটেন, ইউরোপ, ওরা প্রতি বছর 20 টনের মতো কার্বন উদ্গীরণ করে। কিভাবে? গাড়ির ধোঁয়ায়, ফ্রিজের, অন্যান্য সব, তাদের জীবনযাত্রাটাই কার্বন উদ্গীরণের উপর নির্ভরশীল। ঐতিহাসিকভাবে তারা আমাদের ক্ষতি করেছে। আমাদের প্রধানমন্ত্রী বলেছে, আমরা বলেছি এটার জন্য ক্ষতিপূরণ দিতে হবে। এবং প্রধানমন্ত্রী যেখানেই যান সেখানে জলবায়ুর উদ্বাস্তুদের কথা বলেন। আমার প্রিন্সিপাল হলো, তুমি আমার ঘরে আগুন লাগিয়ে যেহেতু আমার ঘরটা পুড়িয়ে দিয়েছ, আমার আশ্রয় পাওয়ার অধিকার আছে তোমাদের দেশে। এই ধরনের কথাবার্তাও আমরা বলতেছি। প্যারিস এগ্রিমেন্টের অনেক কিছু না মানলেও আমরা প্যারিস এগ্রিমেন্টটাকে আমরা সাধুবাদ জানাই, কিন্তু ট্রাম্প সাহেব প্যারিস এগ্রিমেন্ট থেকে বের হয়ে গেছেন। আমরা আশা করছি নভেম্বরে যখন নির্বাচন হবে, যদি ডেমোক্রেটরা বাইডেন এবং কামালা হ্যারিস যদি আসে, তাহলে আমরা প্যারিস এগ্রিমেন্টের একটা ভবিষ্যৎ দেখতে পাচ্ছি। যদি আমেরিকার সরকারের পরিবর্তন না হয়, ডেমোক্রেটরা যদি না আসে, তাহলে আমি বলবো পৃথিবী এবং আমাদের মতো দেশগুলোর জন্য অন্ধকার। কারণ যে কার্বন উদ্গীরণের জন্য যেটা সবচেয়ে বেশি দায়ী, কয়লা সহ এসব ব্যবসায়ীদের পক্ষে হলো প্রেসিডেন্ট ট্রাম্প সাহেব। তবে ইউরোপের ফ্রান্সের অ্যাঞ্জেলা মার্কেস এবং ম্যানুয়েল, এরা ফ্রান্সের প্রেসিডেন্ট, এরা কিন্তু এই প্যারিস এগ্রিমেন্টের পক্ষে। ওকে, কুতুবদিয়ার এবার ভবিষ্যৎ কি? স্যার, আপনাকে একটু স্যার, প্যারিস এগ্রিমেন্ট সম্পর্কে একটু করে যদি সংক্ষেপে আমাদের দর্শকদের উদ্দেশ্যে বলেন। হ্যাঁ, প্যারিস এগ্রিমেন্টটা এটা প্যারিসে হয়েছে। প্যারিসের পরেই সম্ভবত 2015-তে এটা হয়েছে, 5 বছর আগে। আমি সেখানে ছিলাম, আমাদের প্রধানমন্ত্রীও ছিলেন। আমি শুধু গত 4-5 বছর ধরে সেটা যাচ্ছি না, আমি মারাকাশ পর্যন্ত ফলো করেছি, আমি নিজেই গিয়েছি। আমরা আবার জলবায়ু উদ্বাস্তুদের জন্য একটা আইন যাতে প্রণীত হয়, ক্ষতিপূরণ যাতে হয়। বালি থেকে 2007 থেকে শুরু করে আমরা পোল্যান্ডের লেটেস্ট যেটা হলো, জার্মানিতে যেটা হলো, সেখানে আমরা ইভেন্ট করেছি, প্রেস কনফারেন্স করেছি। ওকে, প্যারিস এগ্রিমেন্টটা হচ্ছে যে পৃথিবীর সব দেশগুলো এটা সবাই এগ্রি করেছে। দিস ইজ ইউএন এর এই সিস্টেমটাকে বলে সিঙ্গেল আন্ডারটেকিং। একজনও যদি বিরোধিতা করে
তাহলে এটা অ্যাপ্রুভ হবে না। কি অ্যাপ্রুভ? তারা আমাদের মতো দেশগুলোকে ক্ষতিপূরণ দেবে। কি তারা একটা সিস্টেম করেছিল, সবাই ভলান্টারিলি প্রতি বছর সাবমিট করবে যে কিভাবে তারা কি পরিমাণ কার্বন কমাবে। যদিও আমরা আমরা বিরোধিতা করেছিলাম, ঠিক আছে অন্তত দেশগুলো প্রতি বছর সাবমিট করুক যে তারা কি পরিমাণ কার্বন করবে। কার্বন মানে ইউরোপের জন্য পুরো লাইফস্টাইল চেঞ্জ করে ফেলতে হবে। তারা কয়লা ব্যবহার করতে পারবে না, তারা গাড়ি কম ব্যবহার করতে পারবে, তারা উইন্ড টারবাইনে যেতে হবে, সোলারে যেতে হবে। তো তারপরে সবচেয়ে বড় একটা ছিল উইম, ওয়াটস ইমপ্লিমেন্টেশন মেকানিজম। সেখানে এটা আলাদাভাবে করা হয়েছে, এখানে লস এন্ড ড্যামেজের জন্য একটা ক্ষতিপূরণ দেওয়া হবে। লস এন্ড ড্যামেজ অর্থাৎ লস কি, আমার এখানে একটা সাইক্লোন হলো, আমার এখানে কি পরিমাণ ক্ষতি হলো, আমার এখানে কত মানুষ মারা গেল, কত সম্পদ, সেটার জন্য তারা বিবেচনা করবে। সো এটা পৃথিবীর সব দেশ এগ্রি করেছে, আমেরিকাও এগ্রি করেছিল, কিন্তু তারা পরে বিট্রে করেছে। আচ্ছা, এখান থেকে আরেকটা জিনিস হয়েছে যেটা প্যারিস এগ্রিমেন্টের আগেই হয়েছে, সেটা কোপেনহেগেন এগ্রিমেন্ট থেকে হয়েছে, গ্রিন ক্লাইমেট ফান্ড, যেখান থেকে আমরা টাকা পাবো। বলছিল যে 2020 সনের পর থেকে তারা প্রতি বছর এখানে 100 বিলিয়ন করে টাকা দেবে, কিন্তু আমেরিকা এটাতে থেকে সরে আসায় এই গ্রিন ক্লাইমেট ফান্ডে তাদের চলার মতো টাকা নাই বললেই চলে। গ্রিন ক্লাইমেট ফান্ডটা হোস্টিং করতেছে নর্থ কোরিয়া, সাউথ কোরিয়া, দক্ষিণ কোরিয়া। সো এটা এটা একটা বিশাল বিষয়। যাই হোক, আমরা আশা করতেছি প্যারিস এগ্রিমেন্ট শক্তি পাবে যদি ট্রাম্প সাহেব পরিবর্তিত হয়। এটা গেল একদিক। বাংলাদেশের বিষয়ে কি, বাংলাদেশ সরকার একটা 30 বছরের পরিকল্পনা করেছে, এটা হলো ডেল্টা প্ল্যানিং। বিশেষ করে আমাদের তো প্রচুর নদী আছে, বে অফ বেঙ্গল আছে, আমরা কিভাবে বিশাল বিশাল সুপার ডাইক দিয়ে আমরা আমাদের দ্বীপগুলোকে, উপকূলীয় এলাকাগুলোকে তলিয়ে যাওয়া থেকে রক্ষা করব। এবং এই ডেল্টা প্ল্যানিং এর মধ্যে আছে আমরা শহরগুলোকে কিভাবে প্লাবন থেকে রক্ষা করব এবং সোয়ারেজ এবং বিশুদ্ধ পানির ব্যবস্থা করব। সো দিস ইজ এক্সেলেন্ট প্ল্যানিং। কিন্তু আমাকে এটাও মাথায় রাখতে হবে, এই ডেল্টা প্ল্যানিং এর জন্য সরকারের অনেক রিসোর্স দরকার। যদি আমি নেদারল্যান্ডের মতো বাঁধ করি, কুতুবদিয়ার মানুষ, কুতুবদিয়ায় এই সুপার ডাইক করার প্ল্যান কিন্তু আছে, কিন্তু মাথায় রাখতে হবে আমাদের এই কোভিড-19 এর কারণে আমাদের এই বছরের গ্রোথ রেট 5.24 এবং আমাদের রেভিনিউ গ্রোথ খুব কম, এবং এটা আমাদের জন্য বড় একটা ধাক্কা। তাহলে আমাদের এই 30 বছরের পরিকল্পনা 50 বছর লেগে যেতে পারে। আর 2 নম্বর হলো, সরকার একটা, আমাদের দেশের মতো সরকারের একটা টানাপোড়েন থাকে, সে কি বাঁধ করবে নাকি গ্রোথ রেটের জন্য ইনফ্রাস্ট্রাকচার করবে না এমপ্লয়মেন্ট তৈরি করবে। এই চ্যালেঞ্জের মধ্যে কুতুবদিয়ার জন্য আমি বলবো যেটা বেস্ট অপশন হচ্ছে যে আমাদের শিক্ষার উপর খুব গুরুত্ব দিতে হবে। কে হবে, দেখেন, আপনি যদি ভালো লেখাপড়া করেন তাহলে আপনি কোন দিকে আপনার জীবন করবেন সেটা আমাকে বলতে হবে না। আপনি দেখবেন যে আপনি চট্টগ্রামে চলে আসছেন, কিছু টাকা জমায়ে সেখানে একটা জমি কিনেছেন, ঢাকায় চলেছেন, কিছু সেভ করে আপনি একটা ফ্ল্যাট কিনেছেন, তারপরে আপনার গরিব আত্মীয় স্বজনকে আপনি নিয়ে আসছেন। আমি আমার কুতুবদিয়ার বন্ধুদের বলবো আপনারা হায়ার এডুকেশনকে গুরুত্ব দিতে হবে, বিশেষ করে ইংরেজি জানা। এবং 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 এই যে আপনি আপনি এই বয়সে আপনি বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনের ছাত্র, কিন্তু আপনি ফেসবুকে এই জিনিসগুলো করতে পারতেছেন। আমাদের প্রত্যেকটা ছেলেকে এখন, সে হয়তো বিজনেস জানে, ম্যাথমেটিক্স জানে, বাংলা সাহিত্য জানে, কার্ল মার্কস জানে, কিন্তু সে যদি আইসিটি না জানে, সে যদি বাংলা ইংরেজি টাইপিং না জানে, সে যদি ফেসবুক হ্যান্ডেল করতে না জানে, তাহলে সে কিছুই জানে না। এটা আমাদের বন্ধুদের, ছাত্র বন্ধুদের শিখতে হবে। সেকেন্ড থিং, ইংরেজি জানাটা, আমাকে ভালো বাংলাও জানতে হবে, আমি ভালো ইংরেজিও জানতে হবে। সো আমি বলবো যে আমি আমি বলতে পারি আমি যা শিখেছি ইংরেজি আমাদের শ্রদ্ধেয় তালুকদার স্যার থেকে, তারপরে আমার ইংরেজির অবস্থা হচ্ছে যে আই ক্যান প্লে ইট বাট নট এজ এ
knowing the grammars and rules. আমি ইংরেজি ভালো বলতে পারি, কিন্তু আমি গ্রামার খুব ভালো জানি না। কারণ কি, আমি ক্লাস 5 থেকে তো এটাতে গুরুত্ব দিই নাই, আমি ক্লাস 8-এ তো এটা গুরুত্ব দিই নাই। আমি সবাইকে বলবো, যারা শুনছেন, আপনার ছোট ভাই বোন যারা আছে, একদম ডে 1 থেকে, ক্লাস 1 থেকে ইংরেজি এবং অঙ্কের উপর গুরুত্ব দেন, বাকি জিনিসটা তারা আয়ত্ত করে ফেলবে। দিস ইজ ওয়ান গ্রুপ। সেকেন্ড গ্রুপ হলো, আমাদের স্টাডি আছে কুতুবদিয়ার প্রাইমারি স্কুল থেকে হাই স্কুলে অনলি 60% ছেলে মেয়ে আসে। এক, ইন্টারমিডিয়েট থেকে বিএ পাস লেভেলে 45% এর মতো গ্রাজুয়েশনে যায়। বাকি কোথায়? এরা হারিয়ে যাচ্ছে। এদের জন্য কি করতে হবে? কুতুবদিয়ার টেকনিক্যাল কলেজ, টেকনিক্যাল স্কুল ডেভেলপ করতে হবে, যাতে তারা বাইরে গিয়ে একটা চাকরি পেতে পারে। আমাদের দেশে কিন্তু বাংলাদেশের আগামী 20 বছর পরে বাংলাদেশের 80% লোক শহরে থাকবে। সেখানে আমাদের প্রচুর ড্রাইভার দরকার, প্রচুর ইলেকট্রিশিয়ান দরকার। এবং আমার বাসায় যে ইলেকট্রিশিয়ান আছে তার মান্থলি ইনকাম হচ্ছে 40,000। সো আমাদের টেকনিক্যাল এডুকেশনটা বাড়াতে হবে। দিস ইজ ফান্ডামেন্টাল। আরেকটা বড় ব্যাপার হলো কুতুবদিয়ার জন্য, যেমন ফুরকান, আপনি চিটগাং এ আসলে আপনি কোনো মেসে থাকতে পারবেন, কিন্তু কুতুবদিয়ার মেয়েটা যে আগামীকাল কুতুবদিয়া কলেজ থেকে পাশ করবে, সে তো যেখানে সেখানে থাকতে পারবে না, অথবা তার আত্মীয় স্বজন কি তাকে রাখবে? আমাদের পরিকল্পনা আছে, আমরা যে বিশেষ করে এই কুতুবদিয়ার দ্বীপাঞ্চলের মেয়েদের জন্য আমরা হোস্টেলের বন্দোবস্ত করতে পারি কিনা। তাহলে একটা মেয়ে যদি এগিয়ে আসে, তার হোল ফ্যামিলিকে এগিয়ে আনতে হবে। আর প্লাস হলো কুতুবদিয়ায়, হ্যাঁ, আমাদেরকে মেনে নিতে হবে বছরে 3 থেকে 4 মাস বর্ষার সময় পানি উঠবে, পানি নামবে, এবং এটাও সঠিক যে সরকার বাঁধ দেওয়ার চেষ্টা করবে। আর এটাও সঠিক যে আমাদের সমাজ থেকে আমি দুর্নীতি কোনোভাবেই সমূল উৎপাদন করতে পারবো না। দুর্নীতি কিছু থাকবেই। আমাদের, আপনারাও হইচই করছেন, আমরাও হইচই করছি, আমরা একটু বয়স বেশি হয়ে গেলে বলে কম পাচ্ছি। আমি বলবো যে আপনাদেরকেও হইচই এটা অব্যাহত থাকতে হবে। আমি বিশেষ করে অনেক ছাত্র বন্ধুদের দেখেছি, আপনাদেরকে দেখেছি এগুলো নিয়ে রাস্তায় দাঁড়াতে, কথা বলতে। তবে এটাও ঠিক, আমাদের রাজনীতিবিদ যারা আছে, শ্রদ্ধেয় রাজনীতিবিদ যারা আছেন, তাদের উপর আমাদের একটা জনমতের চাপ তৈরি করতে হবে। আপনি যদি কুতুবদিয়ার মানুষকে জিজ্ঞেস করেন, আমার রিলিফের দরকার নাই, আমার বাঁটটা দেন। সো এই এই কথাগুলো আমাদের কন্টিনিউ করতে হবে। আর আরেকটা সুবিধা আছে, এই জলবায়ু পরিবর্তনের আরেকটা সুবিধাও আছে। যেমন ধরেন, কুতুবদিয়ায় আগে কই মাছ হতো, মাগুর মাছ হতো। আপনি পানি এখন ব্রেকিশ ওয়াটার হওয়াতে, পানিতে লবণাক্ততা বেশি হওয়ার কারণে আপনি অন্য মাছগুলো হবে, যেমন গুল্লা মাছের আমরা নাম শুনেছি, বাটা মাছের নাম শুনেছি, কুতুবদিয়ার কাঁকড়ার চাষ হবে। হ্যাঁ, আপনারা অন্য কিছু মনে করবেন না, কুতুবদিয়ার মানুষের ইনকাম কিন্তু খুব খারাপ না অন্যান্য এলাকার চাইতে, কারণ আমার লবণ আছে, আমার মাছ আছে। আর সো আমাদের এই 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 সুযোগ কাঁকড়ার চাষ হতে পারে। হ্যাঁ, কক্সবাজারে কাঁকড়ার একটা কিন্তু বড় মার্কেট আছে। কিন্তু তারপরে কুতুবদিয়াতে এই যে সামুদ্রিক মাছ, আমাদের যদি একটা এই কি বলে আইস প্লান্ট থাকতে হবে, এগুলো প্রিজার্ভ করে আমরা বাইরে অন্যান্য এলাকায় পাঠাতে পারতাম। যেই মাছটার দাম বড়গোপ খাটে 10 টাকা, সেই মাছটা যদি আমি ফ্রিজে দিয়ে, আমি নৌকায় ফ্রিজে দিয়ে যদি কক্সবাজার পাঠাতে পারি, আনডাউটেডলি আমি সেটা আরো বেশি টাকা পাবো। সো এই কোল্ড চেইন আমাদেরকে ডেভেলপ করতে হবে। আর যেভাবেই হোক, কুতুবদিয়ার মানুষের এবং কুতুবদিয়ায় যে লাইভ স্টক আছে, এদের রিসেলেন্স খুব বেশি। আমরা কোস্ট প্রচুর, আমরা আমাদের ছেলে মেয়েরা খুব আশ্চর্য হয়ে যায়, কুতুবদিয়ায় এই যে গরু ছাগল এবং মুরগির এদের অসুখ খুব কম হয়, বিকজ অফ এই যে স্যালাইনিটি এবং অল আদার্স। সো তো ক্লাইমেট চেঞ্জের অনেক অপরচুনিটিও আছে। সবচেয়ে বড় কথা হলো, এই ক্লাইমেট চেঞ্জের ইস্যুগুলো নিয়ে আমাদেরকে বেঁচে থাকতে হবে, এগুলাতে হতাশ হলে চলবে না, আমাদের সামনে এগিয়ে যেতে হবে। থ্যাংক ইউ স্যার, আপনাকে অশেষ ধন্যবাদ। আমাদের অনুষ্ঠান এতক্ষণ ধরে যারা দেখতেছেন তাদেরকেও ধন্যবাদ। আপনার কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমরা তুলে আনবো। স্যার, আমরা একটা প্রশ্ন দিব, আমি একটা বড় প্রশ্ন, আপনি একটু ধৈর্য ধরে শুনবেন, আমাকে হয়তো শুনতে পাচ্ছেন না। স্যার, কিছুদিন আগে কুরুস্কুলে যে জলবায়ু বাস্তুদের জন্য যে প্রকল্পটা হলো, সে প্রকল্পের বাজেট কত ছিল স্যার? আমাকে যদি একটু রিকল করেন।
আমার প্রশ্ন এটা তো আমার এটা তো আমার মাথায়, এটা তো আমার জানা নেই। স্যার আমার যতটুকু মনে পড়তেছে 700,000 কোটি মানে এরকম একটা অ্যামাউন্ট। এখানে আমি আপনাকে একটা পরিসংখ্যান দেখানোর চেষ্টা করতেছি। কুতুবদিয়ায় ওখানে 3,000 কি 4,000 জলবায়ু উদ্বাস্তুকে আপনার কি করা হলো, আশ্রয়ন দেওয়া হলো। কুতুবদিয়ায় যদি আমি কম ধরি, এক ফ্যামিলিতে 5 জন করে 1 লক্ষ পরিবারকে ধরি, আর যদি আমি হিসাব করি তাহলে 25,000 আপনার পরিবার হয়। এই 25,000 পরিবার যদি সামনের দিনে জলবায়ু উদ্বাস্তু হয়ে যায়, সরকারের 4,000 কোটি টাকা অন্তত 20,000 কোটি টাকার আরো বেশি খরচ হবে যদি আমরা সেভাবে পুরা কুতুবদিয়ার মানুষকে যদি আশ্রয়ন করতে চাই। সেই জায়গায় আমরা যদি অন্তত 1,000 কোটি টাকায় যদি আমাদের বেড়িবাঁধটাকে সংস্কার করতে পারি, পুরো কুতুবদিয়ায় 25,000 মানুষকে আমরা জলবায়ু উদ্বাস্তু হওয়ার হাত থেকে বাঁচাতে পারে আগামী 20 থেকে 30 বছরের জন্য। সরকার এদিকে কেন হাঁটতেছে না, আপনি কি মনে করেন? আচ্ছা, প্রথম কথা হলো আমাদের সে ধরনের চিন্তা করার কোনো যুক্তি নেই যে কুতুবদিয়ার সব মানুষকে জলবায়ু উদ্বাস্ত হবে। দিস ইজ নাম্বার ওয়ান। নাম্বার টু, সরকার, আপনি সেকেন্ড ইস্যুতে যেটা বলেছেন সেটা খুবই যৌক্তিক। সরকার কেন দ্রুত টাকা অ্যালোকেশন করে কুতুবদিয়ার চারিদিকে সুপার ডাইক করছে না? এবং এটা এখানে অনেকগুলো যুক্তি আছে। সেটা হলো যে কুতুবদিয়ায় যদি বাঁধ দিতে হয় একসাথে দিতে হবে, একসাথে দিতে হবে, সেটা 400 কোটি লাগুক, 1,000 কোটি টাকা লাগুক, আমি আপনার সাথে কোনোভাবেই দ্বিমত করব না। আমি আবার এটাও আবার আপনাকে ভাবতে হবে, আমাদের সরকারের টানাপোড়েন আছে। সে কি এমপ্লয়মেন্ট তৈরি করবে? সে কি ঢাকা শহর এবং চট্টগ্রাম শহর রক্ষা করবে, অথবা কুতুবদিয়া রক্ষা করবে? এই টানাপোড়েনের কারণে সরকার একসঙ্গে এত টাকা অ্যালোকেশন করতে পারে না। কিন্তু প্রতি বছরেই কিন্তু অনেক টাকা কিন্তু সরকার অ্যালোকেশন করছে। হ্যাঁ, আপনি জানেন। কিন্তু সমস্যাটা এখানে হলো যে পানি উন্নয়ন বোর্ড যারা এই কাজগুলো করে, তারা কিন্তু আমাদের স্থানীয় সরকারের কাছে দায়বদ্ধ না। আমাদের ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কিছু বলতে পারে না, উপজেলা চেয়ারম্যান তাদের কাজ সম্পর্কে কিছু বলতে পারে না, এবং উপজেলার নির্বাহী কর্মকর্তাও কিছু বলতে পারে না। কিন্তু দায়টা হলো আমার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের, দায়টা হলো উপজেলা চেয়ারম্যান, নির্বাহী অফিসারের দায়। কারণ মানুষ বাস্তুহারা হয়ে গেলে, পানিতে তার ঘর প্লাবিত হলে তার কাছে আসে। আমরা এটা নিয়ে অনেক কথাবার্তা বলতেছি। 2 নম্বর হলো মেনটেনেন্সটা। যেমন সামুদ্রিক জোয়ারে একটা বাঁধের একটা অংশ ভেঙে গেল, আপনি যদি ইমিডিয়েটলি 3 ঘন্টার মধ্যে যদি এটা ভরাতে না পারেন, তাহলে আগামীকাল সেটা পুরো 1 কিলোমিটার চলে যাবে। আপনি এবছর দেখেছেন সাতক্ষীরাতে মানুষ নিজের উদ্যোগে এগুলো করেছে। সো আমরা বলেছি পানি উন্নয়ন বোর্ডের দরকার আছে, কিন্তু এটার ম্যানেজমেন্টকে ডিসেন্ট্রালাইজ করতে হবে, অথবা একটা বরাদ্দ ইউনিয়ন পরিষদ উপজেলা পরিষদকে দিয়ে দিতে হবে। তারা যাতে এই বর্ষাকালে যদি ছোট ছোট এই ধরনের কাজ হয়, এই ধরনের বাঁধ ভেঙে যায়, সেগুলো যেন মেরামত করতে পারে। অর্থাৎ আমরা ইউনিয়ন পরিষদের, উপজেলা পরিষদের আমরা একটা ভালো ভূমিকা আমরা দাবি করছি সরকারের কাছে কন্টিনিউয়াসলি। তবে এটা মনে করার কোনো কারণ নাই যে কি বলে কুতুবদিয়ার সব মানুষকে কুতুবদিয়া ত্যাগ করতে হবে। আমি এটা মনে করি না, আমি এটা মনে করি না। যেমন কুতুবদিয়ার অনেক মানুষ আছে আমার বাবার মতো। আমার বাবা একটা বিল্ডিং করেছিলেন, আমার মা ওনাকে সব সময় জ্বালাতেন যে আপনার সাথের অনেক লোক কুতুবদিয়া এবং চট্টগ্রামে বাড়ি করেছে, আপনি কেন কক্সবাজারে বাড়ি করেন নাই? তখন আমার আব্বা খুব মেজাজ খারাপ হয়ে বলতেন, আমি কুতুবদিয়াকে ভালোবাসি, কুতুবদিয়ায় থাকবো, তোমরা পারলে করো। আমি অনেককে চিনি কুতুবদিয়াতে আছেন যারা কুতুবদিয়া ছাড়বেন না। কুতুবদিয়া প্রতি মানুষের আলাদা মমতা আছে, আর কুতুবদিয়ার ইকোনমিক অপরচুনিটিও কিন্তু খারাপ না। সুতরাং মনে করার কোনো কারণ নাই সবাইকে কুতুবদিয়া ছাড়তে হবে। ধন্যবাদ স্যার। আমি যে বিষয়টা বলতে চাচ্ছিলাম, মানে এখন যেটা আমরা করে এখন থেকে যদি ব্যবস্থা নিই, তাহলে এটা হয়তো আমার কাছে যেটুকু মনে হলো সেটা আপনাকে বললাম। স্যার আমরা একটা প্রশ্ন নিব, একটা অনেক বড় প্রশ্ন।
আমি আপনাকে স্ক্রিনে দেখানোর চেষ্টা করতেছি এবং পরে শোনানোর চেষ্টা করতেছি। জিয়াউল করিম নামে একজন প্রশ্ন করেছেন। স্যার আপনি যদি প্রশ্নটা পড়তে পারেন তাহলে একটু আমাকে সহযোগিতা করবেন। আমরা কুতুবদিয়াবাসী উদ্বাস্তু হতে চাই না, স্থায়ী বেড়িবাঁধ চাই। এই গ্রুপের পক্ষ থেকে মাননীয় অতিথিকে অশেষ ধন্যবাদ। আপনি নিশ্চয়ই জানেন অতীতের বেড়িবাঁধের জন্য সরকার বারবার বরাদ্দ দিচ্ছেন, কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয় হচ্ছে এখানে আমরা স্থায়ী বেড়িবাঁধ পাইনি। পাউবু অথবা ঠিকাদারি প্রতিষ্ঠান একেবারে আমাদের টেকসই বেড়িবাঁধ দিতে পারেনি। কারণ হচ্ছে হয়তো আপনিও জানেন আমরা সরাসরি সেনাবাহিনীর কোনো কোর অফ ইঞ্জিনিয়ার্স কর্তৃক স্থায়ী বেড়িবাঁধ সরকারের কাছে পেশ করতে যাচ্ছি। আপনার মতামত কি এ সম্পর্কে? স্যার আমার প্রশ্নটা মনে হয় স্যার আপনি ধরতে পেরেছেন এবং করতে পেরেছেন। হ্যাঁ, আমিও জিয়াউল করিম সাহেবের মতামতের সাথে সম্পূর্ণ একমত। কক্সবাজারে যেমন মেরিন ড্রাইভ পুরো ইঞ্জিনিয়ারিং কোরের উপর দেওয়া হয়েছে, একই রকম কক্সবাজারের কুতুবদিয়ার বেড়িবাঁধের ব্যাপারটা নিয়ে আমাদের পানি উন্নয়ন বোর্ডের সাথে অনেক কাজ হয়েছে। আমরা মাপ চাই। আমরা সরকারকে অনুরোধ করব, এখানে যদি পার্মানেন্টলি পার্মানেন্টলি একটা আর্মি ইঞ্জিনিয়ারিং কোর্টকে দায়িত্ব দেওয়া হয়, বরাদ্দ যদি তাদেরকে দেওয়া হয়, তারা এখানে থাকবে, বাঁধ মেনটেনেন্স এবং রক্ষণাবেক্ষণ করবে। কারণ জিয়াউল করিম সাহেব যেটা প্রপোজ করেছেন, দিস ইজ ভেরি অ্যাপ্রোপ্রিয়েট। কারণ আমাদের আস্থাটা পানি উন্নয়ন বোর্ডের উপর মনে হয় কমে গেছে। ধন্যবাদ স্যার। স্যার কুতুবদিয়ায় তো আপনি অনেক ধরনের সমস্যা আছে, আমাদের বিদ্যুৎ সমস্যা, বেড়িবাঁধ সমস্যা বা যোগাযোগের সমস্যা, কোন সমস্যাটাকে আপনি সবচেয়ে বড় করে দেখেন? আহ বিদ্যুতের সমস্যা বোধহয় আর থাকবে না। আমরা শুনেছি আমাদের কুতুবদিয়ার বিশিষ্ট সরকারি কর্মকর্তা যারা আছেন তাদের চেষ্টায়, আহ কি বলে, আমাদের খোরশেদ সাহেব ছিলেন, মঞ্জুরুল আনোয়ার ছিলেন, ওনারা বহু আগে থেকে এটা নিয়ে কাজ করতেছিলেন। সম্ভবত এটা টেন্ডারও হয়ে গেছে। আমি মনে করবো যে এই বিদ্যুতের বিষয়টা একটা বৈপ্লবিক পরিবর্তন আনবে। কি রকম? আপনি যেমন রাত আপনি সারা রাত লেখাপড়া করতে পারবেন, আপনি প্রচুর বরফ কল তৈরি হবে, ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউশন তৈরি হবে। এটা মানুষের, আমাদের সরকার কিন্তু আমাদের দেশে, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী সরকার গত 5 বছরে বৈপ্লবিক পরিবর্তন হয়ে গেছে। আমরা এখন বিদ্যুৎ কিন্তু এক্সপোর্ট করতে পারি। আল্লাহ আল্লাহ করেন এটা যাতে তাড়াতাড়ি হয়ে যায়। যোগাযোগের একটা সমস্যা তো আছে, কিন্তু আমি এটাকে সমস্যা মনে করি না। আহ, এই আমরা আহ, ধরেন, আমি কখনো চিন্তা করি না, কখনো বলবো না যে মগনামা থেকে কুতুবদিয়া একটা ব্রিজ হোক, অথবা সনুয়া থেকে একটা ব্রিজ হোক। আমি ডেনমার্ক সহ বিভিন্ন জায়গায় দেখেছি, ইউরোপে দেখেছি, পুরো ট্রেন ফেরির মধ্যে চলে গেছে। তো মাঝে মাঝে এরকম বিরতি নিয়ে আমরা এরকম আহ এই এই কুতুবদিয়ার চারিপাশে এই যে চ্যানেলটা আছে, এটা আমাদের একটা গৌরবের বিষয়, এটা আমাদের আনন্দের বিষয়। তো আহ তো এটাকে আমাদের মেনে নিতে হবে। কুতুবদিয়ার মৌলিক সমস্যা যেটা আমি বলবো, আমাদের শিক্ষায় এখানে আরো ইনভেস্টমেন্ট করতে হবে। বিশেষ করে টেকনিক্যাল এডুকেশনটা বাড়াইতে হবে। সম্ভবত কুতুবদিয়ায় কোনো টেকনিক্যাল ইনস্টিটিউট নাই, অথবা কুতুবদিয়ায় যে হাই স্কুলগুলো আছে সেখানে ক্লাস 8 থেকে এবং কুতুবদিয়া কলেজে আপনার টেকনিক্যাল এডুকেশন গুলো চালু করতে হবে। আর একটা বড় সমস্যা, বিশেষ করে হেলথ সেক্টরে, বাংলাদেশ এই কুতুবদিয়াতে মা ও শিশুদের অসুখ খুব বেশি, বয়স্কদের অসুখ খুব বেশি। আমরা তো ধুরুঙে ইন্টেন্সিভলি এটা কাজ করতেছি, এবং বর্তমান যে হেলথ কমপ্লেক্সের যিনি প্রধান আছেন, তিনি বহু উদ্যোগ নিয়ে কিছু ভালো ভালো কাজ করছেন। বিশেষ করে উনি ওনাদের হাসপাতালে সেন্ট্রাল অক্সিজেন লাইন চালু করেছেন। কোভিড এর জন্য সবচেয়ে বড় সমস্যা হচ্ছে সেটা। তো আমি মনে করি যে কুতুবদিয়ায় স্পেশালি সরকারের উচিত কমিউনিটি ক্লিনিক যেগুলো আছে দুরুঙে, কুতুবদিয়াতে, আলিগড় গুলোতে, সেগুলোকে আরো ইমপ্রুভ করা উচিত। সো এই হলো, স্বাস্থ্য ব্যবস্থাটা প্রায়োরিটি দেওয়া উচিত কুতুবদিয়ার জন্য। থ্যাংক ইউ। আপনারা যারা শুনতেছেন আপনাদের আর কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আমাদের অনেক প্রশ্ন আসে, আমরা প্রশ্নগুলো ক্রমান্বয়ে তুলে আনার চেষ্টা করব। স্যার কুতুবদিয়া পিছিয়ে থাকার পিছনে আপনি কোন জিনিসটাকে বড় করে দেখেন?
আমি যদি আপনাকে একটু নোট করে দেখি, রাজনৈতিক ব্যক্তিত্বের অভাব অথবা পরিবেশগত একটা, আমাদের ভৌগোলিক অবস্থানগত একটা অবস্থা, বা আপনি কিভাবে দেখেন পিছিয়ে থাকার পিছনে কারণটা? প্রথমত ফোরকান, আমাকে ক্ষমা করবেন, আমি তো কুতুবদিয়া পিছিয়ে আছে সেটা তো মনে করতে চাই না। আমি তো দেখি যে কুতুবদিয়া এবং কুতুবদিয়ার ছেলে মেয়েরা অন্য অনেকের চেয়ে অগ্রগামী। আপনি আমাদের 80 to 90% লিটারেট শিক্ষিত লোকজন কুতুবদিয়াতে। আমি ঢাকা ইউনিভার্সিটিতে এক সময়, আমি যখন কুতুবদিয়ার স্টুডেন্ট ছিলাম চিটাগং ইউনিভার্সিটিতে, আমরা সবে মিলে 10 জন ছিলাম না। এখন তো কমপক্ষে 200-র মতো ছেলে মেয়ে আছে অনার্স করতেছে কি বলে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে আপনাদের দীপশিখার সদস্য আছে প্রায় 60-র মতো। এটা তো কল্পনার বাইরে, এটা একটা বিশাল অ্যাচিভমেন্ট। আজকে আপনারা কুতুবদিয়ার দীপশিখা, আপনারা, আমি জানি আপনারা যখন বন্ধে বাড়ি চলে যান, আপনারা তখন ছেলে মেয়েদেরকে ঢাকায় কিভাবে ভর্তি হবে, ইংরেজিতে গুরুত্ব দিতে হবে, সেটা আপনারা তাদেরকে শেখাচ্ছেন। এটা একটা বড় ব্যাপার। তারপরে আমাদের আমাদের কুতুবদিয়ার বেশ কয়েকজন, নাসির ভাই ছিলেন, খোরশেদ ছিলেন, মঞ্জুরুল আনোয়ার ভাই ছিলেন, এরা তো আমাদের জন্য গৌরবের বিষয়। আমি আরো কয়েকজনকে নাম আমি ভুলে গেছি, আমাদের কুতুবদিয়ার বিভিন্ন লেভেলের আমাদের আমাদের লোকজন আছেন যারা সচিব পর্যায়ে আছেন। আমি কোনোভাবেই কুতুবদিয়া পিছিয়ে আছে বলবো না। আমি এমন জেলা উপজেলার কথা বলতে পারবো যে কুতুবদিয়া কুতুবদিয়ার ছেলে মেয়েরা, কুতুবদিয়ার মানুষ এক্ষেত্রে অনেক অগ্রগামী। আমি অনেক অনেক জেলাকে আমি জানি, অনেক উপজেলাকে জানি যেখানে প্রতিদিন খুনোখুনি হয়, রাজনৈতিক মারামারি হয়, এক রাজনৈতিক দল ক্ষমতায় গেলে আরেক রাজনৈতিক দলের কর্মীদেরকে ঢাকায় পালিয়ে চলে আসতে হয়। সো আমাদের কুতুবদিয়ায় তো সেটা নাই। কুতুবদিয়ার রাজনৈতিক দলগুলো তো খুব সম্প্রীতির সাথে সহাবস্থান করতেছে। সো এটা হলো এটা হলো কুতুবদিয়ার জন্য বড় আস্থার বিষয়। রাজনৈতিক অবশ্যই রাজনৈতিক নেতাদের দরকার আছে। আমাদের যিনি রাজনৈতিক বর্তমানে যিনি এমপি মহোদয় আছেন, আশিকুল্লাহ সাহেব, ওনার সাথে তো আমার প্রায় যোগাযোগ হয়। উনি তো কুতুবদিয়ার সমস্যাগুলো সম্পর্কে সচেতন। সেকেন্ড থিং হলো, শুধু রাজনৈতিক নেতা দিয়েই যে আমাদের বাংলাদেশের অবশ্যই মৌলিক বিষয়টা ওনারাই করবেন, সমাজ পরিবর্তন ওনারাই করবেন, কিন্তু আপনাদের মতো যারা আছেন, আমাদের মতো যারা আছেন, আমাদের কণ্ঠস্বরকে সুউচ্চিত করতে হবে। আমাদের বাংলাদেশটা হচ্ছে মাল্টি ড্রাইভার সোসাইটি, অর্থাৎ রাজনৈতিক দল দিয়ে সমাজের উন্নতি করলে হবে না। এটার জন্য সিভিল সোসাইটিকে আগায় আসতে হবে, স্থানীয় সরকারকে আগায় আসতে হবে। আপনারা এই দীপশিখা তো সংগঠিত না করতেও পারতেন, আপনারা করছেন না। আপনারা কত কষ্ট করে আমাদের সাথে যোগাযোগ করছেন না, আপনারা তহবিল তৈরি করছেন না যারা পিছিয়ে পড়া ছাত্র আছে তাদেরকে এগিয়ে নিয়ে আসার জন্য। আপনাদের এই ছোট অবদানে তো কিন্তু বিশাল মহিরুহে প্রমাণিত প্রসারিত হবে। আমাদের সবগুলো ড্রাইভারদের উপর আমাদেরকে গুরুত্ব দিতে হবে। যাতায়াতের ব্যাপারে কিছু সমস্যা আছে, এটা থাকবেই। সুতরাং আস্থা রাখেন, কুতুবদিয়ার মানুষ অন্যান্য উপজেলার চাইতে কুতুবদিয়ার মতো আর 10টা উপজেলা নাই। বি প্রাউড অফ কুতুবদিয়া। থ্যাংক ইউ। ওই লাভ কুতুবদিয়া স্যার, আমরা একটা প্রশ্ন নিব। মহা আমি প্রশ্নটা স্ক্রিনে আনার চেষ্টা করতেছি, আপনি হয়তো প্রশ্নটা দেখতে পাচ্ছেন। কুতুবদিয়ার কষ্টের কথাগুলো বা সমস্যা সমাধানের কথাগুলো তুলে ধরতে হলে স্থানীয় মিডিয়া অথবা সংবাদকর্মীদের কি ধরনের ভূমিকা থাকতে পারে বলে আপনি মনে করেন? মিডিয়ার ভূমিকা অপরিসীম। আর 2 নম্বর হলো, মিডিয়ার ডাইমেনশনও চেঞ্জ হয়ে গেছে। আমরা মেইন স্ট্রিম মিডিয়া বলতে আমরা সাধারণত প্রিন্ট মিডিয়াকে বলে থাকি। সেকেন্ড হলো, মেইন স্ট্রিম মিডিয়া থেকে আমরা ইলেকট্রনিক টিভি গুলো বলে থাকি। এখন আর একটা মিডিয়া এখন ডেভেলপ করতেছে, অনলাইন মিডিয়া। আপনি ঘরে বসে কালকে একটা অনলাইন পত্রিকা বের করে ফেলতে পারেন, এটার গুরুত্বও কিন্তু কম না। এবং ক্ষমতাগুলো কিন্তু ক্রমান্বয়ে প্রিন্ট মিডিয়া এবং ইলেকট্রনিক মিডিয়া থেকে শুরু গিয়ে আপনার স্থানচ্যুত হয়ে গিয়ে ক্রমান্বয়ে অনলাইন মিডিয়াতে চলে গেছে। এরপরে আসেন
সোশ্যাল মিডিয়া, আপনি ফেসবুকে এই লাইভটা দিচ্ছেন, এখন তো আমি মনে করি যে এই ফেসবুকের মিডিয়া সবচেয়ে বেশি শক্তিশালী। আপনি এখন ধরেন বিবিসির মিডিয়ার মতো সে প্রতিদিন 10-12 জনকে নিয়োগ করেছে, ফেসবুকের ট্রেন্ডিংটা কি সেটা সংবাদপত্রে নিয়ে আসে। আমি বাংলাদেশের অনেক ঘটনা বলতে পারবো যেটা মেইন স্ট্রিম মিডিয়া আসে নাই, অনলাইন মিডিয়া আসে নাই ভয় ডরে, সেটা ফেসবুকে এসছে এবং সরকার সাবধান হয়ে গেছে। সো আমরা যারা আমার ফেসবুক বন্ধুরা আছে, আপনারাও আছেন, আপনাদেরকে আমি বলবো ফেসবুকটাকে গুরুত্ব দেন। তবে ফেসবুকটাকে গুরুত্ব দেবেন মাইকেল জুগারবার্গের জন্য না, আপনার জন্য এবং আপনার দেশের জন্য, আপনার সমাজের জন্য। এটার মিনিং কি? আমরা আমাদের এক সহকর্মী একটা গবেষণার কথা বলে থাকে, আমাদের সহকর্মী মুজিবুল মুনির, সে বলে থাকে যে এটা সে ঘাটাঘাটি করে বের করেছে, ফেসবুকের অ্যানুয়াল ইনকাম হচ্ছে $77 বিলিয়ন। অথচ আমরা মনে করি যে আরে মাইকেল জুকারবার্গ কত ভালো মানুষ, ফ্রি আমাকে সার্ভিসটা দিচ্ছে। না, সে আপনাকে দেখিয়ে আপনার তথ্য নিয়ে সে বছরে $77 বিলিয়ন আয় করে। বাংলাদেশের এক বছরের বাজেট কত জানেন? $66 বিলিয়ন। বাংলাদেশের বাজেট এর চেয়ে অনেক কম। কি করে? আপনি কোথায় যাচ্ছেন, কি কান, কাকে পছন্দ করেন, সে কি পছন্দ করে, সেগুলো সে সবাইকে দিয়ে দিচ্ছে। পাশাপাশি ফাঁকে ফাঁকে কোনো বিজ্ঞাপনও আপনি কি পছন্দ করেন তার ভিত্তিতে ঢুকিয়ে দিচ্ছে। অর্থাৎ আপনার যে প্রচারের মানসিকতা, সেটাকে তার বাণিজ্যের জন্য কাজে লাগাচ্ছে। আপনি এখন কি করবেন? আপনি এখন সংযত হবেন। প্রতিদিন সকালবেলা আপনার ফেসবুক ঘাটাঘাটি করার দরকার নাই, বিকেলের দিকে দেখেন। কারণ ফেসবুক মানুষের ভিতর প্রতিহিংসা, সূক্ষ্ম দুঃখ অনুভূতি তৈরি করে, সেটা আপনার দরকার নাই। 2 দিন পরে পরে ফেসবুকে একটা পোস্টিং দেন, ভালো একটা ঘটনা, ভালো একটা বিষয় আপনি সবাইকে জানান। অর্থাৎ ফেসবুক যেন আপনাকে খেয়ে না ফেলে। তো আমি এটাই বলতে চাচ্ছি, মিডিয়া সোশ্যাল ট্রেন্ডটা নর্মাল মিডিয়া থেকে চলে গিয়ে, মেইন স্ট্রিম মিডিয়া থেকে চলে গিয়ে অনলাইন এবং সোশ্যাল মিডিয়াতে চলে আসছে। এবং আমি আমার কুতুবদিয়ার বন্ধুদের বলবো, সোশ্যাল মিডিয়াতে গিয়ে আপনি টুইটারে বেশি অভ্যস্ত হন, এটা অ্যাডভোকেসির জন্য খুব কাজে লাগে, এবং ফেসবুকের নেশায় আপনি আক্রান্ত হবেন না। আমি অনেককে জানি পরীক্ষায় ফেল করেছে, অনেককে জানি মা বাবাকে সময় দেয় না, অনেক বয়স্ক লোককে দেখেছি ছেলে মেয়েদেরকে সময় দেবে না। না, আমাদের এটা থেকে মুক্ত হতে হবে। ফেসবুকের মাধ্যমে কি আমি আমার সমাজের উপকার করব, না মাইকেল জুগারবার্গের উপকার করব, এটা আমাকে ভাবতে হবে। সরি। ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে, অশেষ ধন্যবাদ। আপনার আমাদেরকে যারা দেখতেছেন তাদেরকেও অশেষ ধন্যবাদ। আমি একটা প্রশ্ন নিচ্ছি। স্যার, উপকূলীয় মানুষের জীবনমান উন্নয়নে কুস্টাস্টের নেওয়া পদক্ষেপগুলা কি, বা ভবিষ্যৎ কোনো পরিকল্পনা আছে কিনা আমাদেরকে একটু বলবেন স্যার? প্রথমত আমি এই জিনিসটা বলতে চাই, কোচ সম্পর্কে বেশি আশা না করার জন্য। কারণ হলো আমরা সাস্টেইনেবল মূলত মাইক্রো ফাইন্যান্সের টাকায়, ক্ষুদ্র ঋণের টাকায়। সরকার আমাদেরকে টাকা দেয়, ব্যাংকগুলো থেকে টাকা নিই, সেখান থেকে আমরা 12% মানুষকে লোন দিই, এবং ওখান থেকে যে আয় হয় সেটা আমার সহকর্মীদের বেতন, আমার বেতন চলে। তবে এই টাকা থেকে অন্য এনজিওদের সাথে আমাদের একটা ডিফারেন্স আছে। আমরা বলে থাকি যে আমরা রাইট বেসড অ্যাপ্রোচকে যুক্ত করেছি। সেটা কি রকম? আমরা 21 তলা বিল্ডিং করতে চাই না, আমরা ছোটখাটো অফিসে কাজ করতে চাই। আমাদের সহকর্মীরা বেশি বেতন নেন না, খুব কম বেতন নেন। আমরা কি করেছি, আমাদের একটা তহবিল আছে ডিজাস্টার রেসপন্সের। যখনই কোনো সাইক্লোন দুর্যোগ হয়, আমরা সেই টাকা থেকে মানুষকে হেল্প করি, দ্রুত গিয়ে সেখানে। 2, আমাদের তহবিলের কিছু অংশ আমরা প্রাইভেট স্কুল কলেজগুলোকে হেল্প করে থাকি। কক্সবাজারে আমরা করছি, ভোলায় আমরা করেছি। মাসে মাসে আমরা টাকা দিয়ে দিই,
গভর্নমেন্টের এমপিওভুক্ত না হওয়া পর্যন্ত সেগুলো যাতে চলে। 3, এই কোভিডে আমরা উপজেলা হেলথ কমপ্লেক্স গুলোকে আমরা উপকূলীয় এলাকার 47টা উপজেলায় আমরা কুতুবদিয়ার মতো হেলথ কমপ্লেক্স গুলোকে আমরা হেল্প করেছি। এই কোভিড এর সময় আমরা কুতুবদিয়াতেও শুধু ইউনো সাহেবের তহবিলে আমরা 2 লাখ টাকার তহবিল দিয়েছি। কক্সবাজারের প্রত্যেকটা উপজেলায় আমরা 1 লক্ষ টাকা দিয়েছি। 1 লক্ষ টাকা করে আইসোলেশন সেন্টারের জন্য কক্সবাজারে আমরা 1 লক্ষ টাকা দিয়েছি যখনই, তবে আমরা সেটা সরকারের প্রশাসনের মাধ্যমে কাজ করে থাকি। 3 হলো আমরা যে অ্যাডভোকেসিটা করি, এই যে কুতুবদিয়ার বাঁধের জন্য আমরা এই বছরও কয়েকটা সেমিনার করেছি। আমাদের কুতুবদিয়ার সম্মানিত উপজেলা চেয়ারম্যান ফরিদুল ইসলাম মাতব্বর, তারপরে আমাদের খুব ত্যাগী একজন গবেষক, আমাদের বরগুপ ইউনিয়নের চেয়ারম্যান ছোটন ভাইকে আমরা নিয়ে এসেছি। তাকে আমরা মন্ত্রী, পার্লামেন্টারি স্ট্যান্ডিং কমিটির সামনে আমরা কথা বলিয়ে দিয়েছি, জুমে মিটিং করেছি। এই জিনিসগুলো আমরা নিজেদের পয়সায় করে থাকি। অর্থাৎ অ্যাডভোকেসি, ডিজাস্টার রেসপন্স, এডুকেশনে হেল্প করা এবং হেলথ সেক্টরে কাজ করা, এগুলো আমরা মাইক্রো ফাইন্যান্সের আয় থেকে করি। যেমন কুতুবদিয়াতে অনেক এনজিও কাজ করে, তাদেরকে জিজ্ঞেস করবেন তারা কুতুবদিয়ার জন্য কয় পয়সা খরচ করেছে স্বাস্থ্য সেক্টরে, ডিজাস্টার রেসপন্সে এবং এডুকেশনে, আপনি খুব একটা পাবেন না। আমরা করি কুতুবদিয়ার জন্য না, আমরা উপকূলীয় এলাকার 47টা উপজেলার জন্য করে থাকি। আপনি একটা উপযুক্ত প্রশ্ন করেছেন, ফিউচার পরিকল্পনা কি? ফিউচার পরিকল্পনার মধ্যে আমাদের যেটা গুরুত্বপূর্ণ আমরা চিন্তা করছি, আমরা টেকনিক্যাল এডুকেশনের উপর গুরুত্ব দেব। কুতুবদিয়ার কেউ যদি কোনো টেকনিক্যাল ইনস্টিটিউট করতে চায়, আমরা তাকে হেল্প করব, আনডাউটেডলি, এটা সবাইকে বলতে পারে। 2, আমরা কুতুবদিয়া হেলথ সিস্টেমকে আমরা গভর্নমেন্টকে আমরা লবিং করব এবং হেলথ সিস্টেমের এরা যদি আমাদের কাছে সহযোগিতা চায়, আমরা তাদেরকে হেল্প করব। কুতুবদিয়া হেলথের বিষয়টা খুব গুরুত্বপূর্ণ। সিরিয়াস রোগী যাতে কুতুবদিয়ার বাইরে যাওয়া খুব কষ্টকর, তারা যেন এখানে সেই আশ্রয়টা পায়। সো আর কুতুবদিয়ার বাঁধের জন্য অ্যাডভোকেসি এবং কুতুবদিয়াকে বিশ্বব্যাপী আমরা প্রজেক্ট করব। আমরা বিশ্বকে বলবো, এই বিশ্ব, তোমাদের কার্বন উদ্গীরণের কারণে কুতুবদিয়ার এই ক্ষতি হয়েছে, তোমাদেরকে কম্পনসেট করতে হবে। আমরা এটা কন্টিনিউয়াসলি কাজ চালিয়ে যাব। তারপরে আমরা কক্সবাজারে একটা রেডিও স্টেশন এস্টাবলিশ করতেছি। এটার একটা এক্সটেনশন ট্রান্সমিটার হয়তো আমরা কুতুবদিয়াতেও বসাতে পারবো, কিন্তু এটা খুব সময় সাপেক্ষ ব্যাপার। গভর্নমেন্টের অনেকগুলো সিকিউরিটি চেকিং, ইন্টেলিজেন্স চেকিং পার হয়ে 2 বছর 8 মাস পরে আমরা কক্সবাজারে এই অনুমোদনটা পেয়েছি। আর যেহেতু আমি কুতুবদিয়ার সন্তান, পোস্ট ট্রাস্টে আছি, আমার পক্ষপাতিত্ব আছে বলবো না, উপকূলীয় এলাকার ছেলে মেয়েরা তো চাকরি পায়। তো আমরা কুতুবদিয়ার ছেলে মেয়েদেরকে প্রশিক্ষিত করব, তারা যাতে আরো চাকরির সংস্থান পায়। আর এটা বলতেই হবে, আমরা কুতুবদিয়ার পাশে আছি, বাংলাদেশের অন্যান্য উপকূলীয় মানুষের সাথে যেরকম আছি। ধন্যবাদ। আপনারা যারা দেখতেছেন, আপনাদের প্রশ্নগুলো নিয়ে আসবো। আমরা এই মুহূর্তে শুনবো স্যার, আপনার জীবনের সবচেয়ে স্মরণীয় ঘটনাটা কি? এটা তো কোনোদিন চিন্তা করি নাই। আমার জীবনের স্মরণীয় ঘটনা কি, খুব ডিফিকাল্ট। তো স্মরণীয় তো অনেক ঘটনাই আছে। সো আমি আপনাকে একটু স্পেসিফিক করি, তাহলে আপনার সহজ হবে। আপনি চাকরি জীবনের স্মরণীয় ঘটনাটা বলতে পারেন। চাকরি জীবনের স্মরণীয় ঘটনা এবং সোনালী ঘটনা। আমার জীবনে যা শিখেছি, আমি 2টো জায়গা থেকে শিখেছি। একটা হলো নোয়াখালী থেকে। আমি নোয়াখালীর 15টা উপজেলায় সবখানে আমি গেছি, 3টা জেলায় কাজ করেছি, প্রায় 9 বছর মাঝ দিতে গ্রামে গঞ্জে
ঘুরেছি, এবং সেখানে আমি মাস এডুকেশনের জন্য কাজ করেছি। সেটা আমার খুব সোনালী অভিজ্ঞতা। এবং আপনাদের মানুষের ভিতরে, বিশেষ করে মনে হয় আমাদের চিটাগাং এর লোকদের ভিতরে একটা বাজে ধারণা আছে নোয়াখালীর লোকদের সম্পর্কে। এটা খুবই বাজে কথা। আপনি আমার ওয়াইফ থেকে জিজ্ঞেস করবেন, আমরা যদি বেশি দাওয়াত খেয়ে থাকি, আমরা সবচেয়ে বেশি দাওয়াত খেয়েছি নোয়াখালীতে। এবং আমি এইবার একটা খুব বিষয়ে খুব আশ্চর্য হয়ে গেছি। নোয়াখালী প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে যখন তারা ছাত্রবৃত্তির জন্য বিজ্ঞাপন দিয়েছিল, নোয়াখালীর লোকজন, সিভিল সোসাইটি, রাজনৈতিক দল ঘোষণা করেছিল নোয়াখালীতে যারা পরীক্ষা দিতে যাবে তাদের থাকা খাওয়া ফ্রি। তো সুতরাং অনুগ্রহ করে কুতুব নোয়াখালীর লোকদের সম্পর্কে বাজে মন্তব্য করা ঠিক হবে না। সেকেন্ড থিং হলো, এবার ভোলায় আসি। ভোলায় আমাদের দুইবার স্ট্রাইক হয়েছে। 1994-তে আমি স্ট্রাইকের মধ্যে গিয়েছি। 1997-তে যখন আমরা আমার সহ সকল সহকর্মীদের বেতন আমরা কমিয়ে ফেলেছি, কারণ আমরা বিদেশিদের উপর নির্ভর হতে চাই না, তখনও আমাদের স্টাফরা স্ট্রাইক করেছে। কিন্তু তখন আমি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের কাছে গেছি ভোলাতে, আমি গ্রামের মুরব্বীদের কাছে গেছি, আমি পলিটিক্যাল লিডার এমপিদের কাছে গেছি। আমি আশ্চর্য হয়ে গেছি ওরা আমাকে যে পরিমাণ সহযোগিতা করেছে, যে আমি বিদেশিদের উপর নির্ভর হতে চাই না, আমি স্থানীয় এনজিও করতে চাই, আমি এত বেতন দিতে পারবো না, আপনারা আপনাদের ছেলে মেয়েদেরকে বলেন স্ট্রাইক উইথড্র করতে। ওনারা আমাকে প্রচন্ড ভাবে সহযোগিতা করেছে। হ্যাঁ, আপনি আশ্চর্য হয়ে যাবেন যে আমাদের তৎকালীন মন্ত্রী তোফাইল ভাই, তারপরে আব্দুল ইসলাম জ্যাকব, তারপরে আমাদের মেজর হাফিজ ছিলেন, ওনারা আমাদের আমার কাজকর্মে মিনিমাম কোনোদিন কোনো হস্তক্ষেপ করেন নাই, কোনো রিকোয়েস্ট পর্যন্ত করেন নাই। আমি শুনেছি আমার বিরুদ্ধে অনেক অভিযোগ নিয়ে তোফাইল ভাইয়ের কাছে লোক গেছে, উনি বলেছে আমি রেজাকে চিনি, তোমরা চায়রানার বিষয় নিয়ে আমার কাছে আইসো না। আব্দুল্লাহ আল ইসলাম জ্যাকব, আমাদের চরফেশনের এমপি, যেখানে আমাদের কেন্দ্রীয় অফিস ছিল, আমি ওনার কুতুবদিয়ার বিষয় নিয়ে ওনার কাছে গেছি, উনি যখন বন পরিবেশ প্রতিমন্ত্রী ছিলেন, উনি আমাকে হেল্প করেছেন। সো আমি এগুলো আমার কাছে, ভোলায় থাকাটা, আমরা একটা বাসায় ছিলাম গ্রামের ভিতরে, টিনের বাসা, ওখানে টিউবওয়েল ছিল, গ্রামীণ টয়লেট, আর টিনের ফাঁক দিয়ে সাপ চলে আসতো। সাপ চলে এসছেও, চরফেশনের মানুষ আমাকে এত ভালোবাসতো, আমি তাদেরকে এত ভালোবাসতাম। এবং আমার ফ্যামিলি যখন কক্সবাজারে চলে গেল 5 বছর পরে, চরফেশনের অনেক লোক, দৌলত খানের অনেক লোক কক্সবাজারে রিক্সা চালাতো, গরিব মানুষ। কারণ চরফেশন এখন একটু কমেছে আমাদের জ্যাকব ভাইয়ের কারণে, প্রচুর বাঁধ দেওয়ার কারণে, কিন্তু দৌলত খানের প্রচুর নদী ভাঙন ছিল। এই নদী ভাঙনের লোকজন ওই একটা ছোট লঞ্চে পার হয়ে লক্ষ্মীপুর মজুরহাটে আসবে, সেখান থেকে গাড়িতে করে চিটাগাং আসবে নাইট কোচে, তারপর কক্সবাজার চলে যাবে। প্রচুর লোকজন রিক্সা চালায় কক্সবাজার শহরে, তারা আমার বাসায় আসতো। এবং কুতুবদিয়ার অনেক লোকও কিন্তু ভোলায় ইঞ্জিনের নৌকায় কাজ করে, ভোলার লোকও ইঞ্জিনের নৌকায় কাজ করে। তো ওরা যখন আমাকে চিনে, এখনো অনেকে আমাকে ভোলার লোক হিসাবেই চিনে। সো তো এগুলো আমার খুব স্মরণীয় ঘটনা, আমার স্মরণীয় ঘটনা। ধন্যবাদ। আমরা একটু প্রশ্ন, আপনি কুতুবদিয়ার কোন জিনিসটাকে মিস করেন? আপনি তো অনেকদিন ধরে কুতুবদিয়ার বাইরে আছেন। আমি কুতুবদিয়ার সমুদ্র সৈকতটাকে খুব মিস করি, কারণ কুতুবদিয়ার সমুদ্র সৈকতটা খুব নিরিবিলি, লোকজন খুব কম। আমার কাছে কক্সবাজারের সমুদ্র সৈকত ভালো লাগে না, এটাকে অনেকটা বাজারের মতো মনে হয়। কুতুবদিয়ার সমুদ্র সৈকতটাকে মিস করি। আমরা যখন ক্লাস 9, 8, 9 এবং 10 এর ছাত্র ছিলাম, আমরা দল বেঁধে কুতুবদিয়ার সমুদ্র সৈকতে সন্ধ্যা 7টা 8টা পর্যন্ত হেঁটে বেড়াতাম। সো আমি এটাকে খুব মিস করি, খুবই মিস করি। আপনার সাথে আমি একটু যোগ করব নোয়াখালী মানুষের ব্যাপারে আপনি যেটা বলেছিলেন। আমি পার্সোনালি, আমি যখন
নোয়াখালী বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে গেলাম, আমি রাতে গিয়ে কোনো থাকার কোনো হোটেল ম্যানেজ করতে পারলাম না, এবং তাদের স্থানীয় লোকজন আমাকে খুব ভালোভাবে আপ্যায়ন করেছিল। আমি জানি না চিনি না, প্রত্যেকে ধরে নিয়ে আসলো, বললো যে আপনি পরীক্ষা দিতে আসছেন, তারপর আমাকে রাখলো এবং খাওয়ালো। আমি তাদের প্রতি কৃতজ্ঞ। এবং আমি এখন ঢাকা শহরে আমার সবচেয়ে ভালো বন্ধুদের কয়েকজন হচ্ছে নোয়াখালীর। আমি আমাদের ছোটবেলায় আমরা যেটা জানতাম নোয়াখালীর মানুষদেরকে আমরা স্থানীয় ভাষায় যেটা বলি বইঙ্গাও বলে থাকি, বা আমার সম্পর্কে যে নেগেটিভ ছিল সেটা হচ্ছে যে তাদের সম্পর্কে সেটা আমার সম্পূর্ণই পাল্টে গেল যখন আমি ঢাকা গেলাম এবং হচ্ছে নোয়াখালীর মানুষজনের সাথে মিশলাম। আই থিঙ্ক সকলেরও এই ধারণাটা পরিবর্তন হওয়া উচিত। আপনার সাথে আমিও একমত। আমরা একটা প্রশ্ন নিব, প্রশ্নটা স্ক্রিনে তুলে আনার চেষ্টা করতেছি। আহ একজন মুনির নামে একজন প্রশ্ন করেছেন, কুতুবদিয়ায় একসময় সৌর বিদ্যুৎ চালিত কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র ছিল, ছাত্রছাত্রীদের যুবকদের কর্মসংস্থানের জন্য তথ্য প্রযুক্তির কোনো প্রশিক্ষণ কেন্দ্র কুতুবদিয়ায় করা যায় কিনা? স্যার প্রশ্নটা মনে হয় অ- আপনি স্ক্রিনে দেখতে পেয়েছেন। অবশ্যই করা যায়, করার পরিকল্পনা আছে। আমরা কুতুবদিয়া জায়গা কিনেছি। আমরা সেখানে যখন আমাদের কার্যালয়টা করব, একটা অংশ আমাদের ইচ্ছা আছে আমরা টেকনিক্যাল স্কুলের মতো করব, সেখানে কম্পিউটার তথ্য প্রযুক্তির বিষয়গুলোকেও আমরা সেখানে গুরুত্ব দেব। এবং এবং তার তথ্য প্রযুক্তি সম্পর্কে নলেজ দিলে হবে না, শুধু ইংরেজির উপরও ট্রেনিং দিতে হবে। আপনাকে মাথায় রাখতে হবে আপনি কি কেরানি বানাবেন অফিস না অফিসার বানাবেন। আপনি যদি কেরানি বানাতে চান তাহলে কম্পিউটারের উপর টাইপিং শেখাবেন, কম্পিউটার শেখাবেন। নো, আপনি যদি তাকে ইংরেজিও শেখান তাহলে এই যে সুপার হাইওয়ে জ্ঞান সমুদ্রের, সেটাতে সে প্রবেশ করতে পারবে। আমরা ইংরেজিকেও একটা টেকনিক্যাল অ্যাক্সেস বলে মনে করতেছি, কম্পিউটারের প্রশিক্ষণটাকেও একটা টেকনিক্যাল অ্যাক্সেস বলে মনে করতেছি। আমি আপনাকে বলি, যদি সাবমেরিন কেবল চলে যায়, কোস্টের জন্য কেউ অপেক্ষা করবে না। কুতুবদিয়ায় একটা বিশাল পরিবর্তন হবে। আপনি দেখবেন যে অনেকেই এই স্কুল খুলে ফেলেছে, অনেক ইঞ্জিনিয়ারিং ইঞ্জিনিয়ারিং প্রতিষ্ঠান হয়ে গেছে। আপনাকে এই প্রশ্নের সাথে আমি একটু করে জানতে চাইবো, ইংরেজি দক্ষতা বাড়ানোর জন্য আমরা কি করতে পারি? বিশেষ করে চট্টগ্রামের আমরা কুতুবদিয়ার যারা আছি তাদের তো আমাদের বাংলা ভাষাই একটা সমস্যা সম্মুখীন হতে হয়। যে আমাদের আঞ্চলিক ভাষা থেকে যখন গিয়ে বাংলা ভাষায় বলি, আবার সেখান থেকে ইংরেজি। আপনি আপনি এই সমস্যাটা কিভাবে উত্তরণ করেছেন, বা আমাদের জন্য সাজেশন কি বলবেন? ওকে, এবার প্রথমে আমি আমার নিজের অভিজ্ঞতাটা বলবো। আমি অল থ্রু বাংলায় পরীক্ষা দিয়েছি, এবং আমার ইংরেজির অবস্থা আমি শিওর আপনার চাইতেও খারাপ। আহ, তো আমি কিভাবে ইংরেজি গুরুত্ব দিলাম, আমি যখন প্রথম চাকরিতে জয়েন করি, আমার একজন বস ছিলেন, উনি এখন মাসে ৩-৪ লাখ টাকা বেতন পান, মহসিন ভাই, ইউনিসেফের এডুকেশন অ্যাডভাইজার। আমি বললাম যে মহসিন ভাই, আমি তো ইংরেজি শিখতে চাই। বললো যে তাহলে আপনি আমার মাইনুস ড্রাফট করবেন। মিটিং এর মাইনুস ড্রাফট করতে লাগতো আমার 2 দিন, উনি সেটা কারেকশন করতেন 1 দিন, আমি রিকারেকশন করতাম 4 দিন লাগতো। আমি স্ব-উদ্যোগে দায়িত্বটা নিয়ে করেছিলাম। আচ্ছা, ইংরেজি ডেভেলপ করার জন্য আমি কি করেছি, আমি তখনকার খুব কঠিন পত্রিকা, সেটা আমার আব্বার পরামর্শ, আমি হলিডেটা পড়তাম, যেটা এনায়েতুল্লাহ খানের এডিটর। ও এনায়েতুল্লাহ খান সাহেব খুব বোম্বাস্টিক ইংরেজি ইউজ করতেন। আমি তখন একটা ডিকশনারি ইউজ করতাম, এবং যেই ওয়ার্ডটা আমি শিখতাম সেটা আমি লিখে রাখতাম, সেটা নিয়ে বাক্য রচনা করতাম। ওকে, এটা হলো যে ইংলিশ ওয়ার্ড স্ট্রক করার জন্য। দ্বিতীয়, লিসেনিং ক্যাপাসিটি ডেভেলপ করার জন্য আমি রেডিওতে প্রতিদিন ভোরবেলা 7:30টায় বিবিসি ওয়ার্ল্ড সার্ভিসে আমি কন্টিনিউয়াস ইংরেজি শিখতাম এবং মুখে উচ্চারণ করতাম। এবং আজকে আমি কি করি, আমার বাসায় আমি ইংরেজি 3টা পত্রিকা নিই, দ্য বিজনেস স্ট্যান্ডার্ড, দ্য ডেইলি স্টার, এবং ঢাকা ট্রিবিউন। এবং আমি কিন্তু ইংরেজি খুব, বাংলা, হ্যাঁ আমি হয় সময় টিভি এবং চ্যানেল আই দেখি, কিন্তু আমি কন্টিনিউয়াসলি আমি আল জাজিরা এবং ইয়েটা দেখি। আর আর এটা হলো, এটা ধরেন আমি কিভাবে ইমপ্রুভ করেছি, আমি যেটা বলবো যে আপনার বাংলার চাইতে ইংরেজি অনেক সহজ।
আপনি চেষ্টা করেন, আপনাকে ডিটারমিনেশন থাকতে হবে। 2, যেই ভুলটা আমি করেছি সেই ভুলটা আপনারা করবেন না। আজকে আপনার বাড়িতে গিয়ে ছোট ভাই যে ক্লাস 3-4 পড়ে, তাকে আপনি প্রতিদিন আধা ঘন্টা সময় দেন ইংরেজির উপরে। 2, আজকে আপনি বাড়িতে গিয়ে আপনার ভাই যেটা কলেজে কিংবা ইউনিভার্সিটিতে পড়ে, আপনি বাসায় তার সাথে ইংরেজি কথা বলার চেষ্টা করেন। 3, যদি পারেন হেল্প করেন কুতুবদিয়া হাই স্কুল, ধরুন হাই স্কুলকে, ওনাদের যে ইংরেজি টিচার আছে তাকে কোনো ট্রেনিং দেওয়া যায় কিনা। আর সবচেয়ে বড় ব্যাপার হলো, আমার মতো আপনারা পত্রিকা কিনলে প্রথমে ইংরেজি পত্রিকা কিনবেন, ইংরেজি পড়বেন। আর রেডিও কিনবেন। ইংরেজিতে একটা কথা আছে রেডিও সম্পর্কে, রেডিও ডাজ নট সাক ইউ, অর্থাৎ রেডিও আপনাকে খেয়ে ফেলে না। আপনি যখন রেডিও শুনবেন অন্য কাজও করতে পারবেন। আপনি বিবিসি ওয়ার্ল্ড সার্ভিস শুনবেন, সারা পৃথিবীর খবরও জানা হয়ে গেল, স্পেলিংটাও জানা হয়ে গেল। আর আপনার মতো যারা ইংরেজিতে ঢাকা ইউনিভার্সিটিতে আছেন, আপনাদের তো সেমিস্টার সিস্টেম, পড়ার ফাঁকি দেওয়ার কোনো উপায় নাই, আপনারা নিজেরা ইংরেজিতে কথোপকথন শুরু করেন। আমি ডেইলি পার্কে হাঁটতে যেতাম, এখন যাই না। আমি অনেক ছেলে মেয়েকে দেখেছি তারা গোল হয়ে বসে ইংরেজির চর্চা করে। আমি খুব আশাবাদী এদের যে প্রচন্ড চেষ্টা দেখে। এক সময় ছিল, আমি বলবো 10 বছর আগে, আমরা যখন ছেলে মেয়েদের ইন্টারভিউ নিতাম, ইংরেজিতে খুব বাজে অবস্থা ছিল। অন্তত এখন যে ইন্টারভিউ নিয়ে আমি দেখি যে ছেলে মেয়েদের ইংরেজির অবস্থা আমার চেয়েও ভালো, আমার চেয়েও ভালো। আমি বলবো যে যদি ভবিষ্যৎকে আপনি কবজা করতে চান, আপনার অন্য অনেক কিছু না জানলেও চলবে, দুটা জিনিস জানতে হবে, একটা হলো ইংরেজি, আর হলো কম্পিউটার লিটারেসি। এখনই চর্চা শুরু করেন। থ্যাংক ইউ স্যার। আপনার আপনার সঞ্চালনার যে যেটা ফ্লুয়েন্সি, সেটা আমার একবার দেখা সম্ভব হয়েছিল। কার্জন হলের অপোজিটে একটা জলবায়ু পরিবর্তন নিয়ে একটা সম্মেলন বা একটা বৈঠক হচ্ছিল, যেটাতে আমার অংশগ্রহণ করার বিদেশের কিছু গেস্ট ছিল। আমি আপনার ওই দিন সরাসরি আপনার ফ্লুয়েন্সিটা দেখা সম্ভব হয়েছিল। আপনাকে দেখে আমরা অনুপ্রাণিত হই। আপনার 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 অনেকেই আপনার প্রশংসা করেছেন, আমি সকলের প্রশংসা তুলে আনতে পারতেছি না, আমি তাও একটু নিয়ে আসার চেষ্টা করতেছি। আপনারা উপজেলা নির্বাহী প্রশাসনকে কয়ে দিলে এটা দিয়েছিলেন। স্যার আমি কমেন্ট গুলা একটু দিচ্ছি, আপনি দেখার চেষ্টা করবেন। আনোয়ার মারুফ নামের একজন এটা করেছেন, ধন্যবাদ জানিয়েছেন। মুজিবুল মনির নামে একজন এই কমেন্টটা করেছেন, এবং আরো অনেকেই অনেক কমেন্ট করেছেন, আপনাকে ধন্যবাদ জানিয়েছেন। দীপশিকাকে অনেকে ধন্যবাদ জানিয়েছেন। আমরা সকলের কমেন্টকে তুলে আনার চেষ্টা করতেছি। আপনার কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে জানাবেন, আমরা আপনার প্রশ্নটা নিয়ে আসবো। স্যার, এই মুহূর্তে আমরা জানতে চাইবো, কুতুবদিয়াকে ঘিরে যদি আপনি কখনো সুযোগ পান, কুতুবদিয়ায় অবসরে এসে বা আপনার জীবনে কখনো সুযোগ পান, কুতুবদিয়াকে ঘিরে আপনার কোনো পরিকল্পনা আছে কিনা? ব্যক্তি পরিকল্পনা অথবা কুস্টাস্টের পরিকল্পনাকে যদি একীভূত করে বলেন, বিশেষ করে আমি ব্যক্তি পরিকল্পনার কথা জানতে চাই। আমরা, আমার পরিকল্পনা হলো যে আমি এডুকেশনকে ঘিরে, সেটা হলো, হতে পারে আমরা টেকনিক্যাল ইনস্টিটিউট অথবা টেকনিক্যাল এডুকেশনকে গুরুত্ব দেব। 2 হলো, আমার খুব ইচ্ছা আছে আমরা যদি মেয়েদের জন্য চট্টগ্রাম কিংবা কক্সবাজারে আমরা একটা হোস্টেল করতে পারি, এটা মেয়েদের এডুকেশনকে গুরুত্ব দেবে। সো এটা হলো আমাদের নতুন চিন্তা। কিন্তু ইতিমধ্যে আপনারা দেখেছেন আমরা উত্তর দরুম সবচেয়ে ভালনারেবল এরিয়া, সেখানে আমরা প্রত্যেকটা ওয়ার্ডে আমরা সাইক্লোন শেল্টার করেছি, এবং উত্তর দরুম এর প্রত্যেকটা ফ্যামিলিকে আমরা হেলথ সাপোর্ট দিচ্ছি। আমরা সেখানে 35 জন ভলান্টিয়ার, হেলথ ভলান্টিয়ার আছে, আমরা ইনফরমাল এডুকেশন করছি। সো ওটা আমাদেরকে পিকেএসএফ সহায়তা করতেছে, আমরা চাচ্ছি এই ধরনের সহায়তা নিয়ে সামনের দিকে যাওয়ার জন্য।
আর একটা বিষয় নিয়ে আমরা খুব শঙ্কিত, আমরা এটা নিয়ে গবেষণা করছি যে কুতুবদিয়ায় পানিতে যে খাবার পানি যে স্ট্রিমটা আছে সেটা হয়তো ভবিষ্যতে নাও থাকতে পারে। তো তখন খাবার পানির একটা সংকট হতে পারে। সেই জন্য আমরা আহ খাবার পানির এটা কিভাবে আমরা সাস্টেইনেবল ওয়েতে সমাধান করা যায় সেটা আমরা গবেষণা করছি। ইতিমধ্যে আমাদের কাছে দুটো মেশিন আছে, যদি সাইক্লোন হয় সেটা আমরা চালু করি, আমরা একদম ময়লা পানি লবণ পানিকে আমরা মিষ্টি পানিতে পরিণত করতে পারি। এই জিনিসটা আমাদের মাথার ভিতরে আছে। তারপরে আমাদের এই কোভিড এর পরে আমাদের আমাদের প্রায় কুতুবদিয়াতে প্রায় 300-র মতো আমাদের মাইক্রো এন্টারপ্রাইজ আছে। অর্থাৎ যাদেরকে আমরা বড় লোন দিচ্ছি, ট্রেনিং দিচ্ছি, তারা কত সাইকেল রিক্সার মেকানিক, তারপরে ধরেন আরো অনেক কাজ করছে। আমরা এন্টারপ্রেনারটাকে আগামী 2-3 বছরে খুব গুরুত্ব দেব। সো এইগুলো হলো আমাদের সবচেয়ে বড় পরিকল্পনা। আর সবচেয়ে আরেকটা জিনিস আছে, আমি আপনাদেরকে নির্দ্বিধায় বলতে পারি, কুতুবদিয়ার ট্যুরিজমের মার্কেট কিন্তু বেড়ে যাবে। এখন মানুষ আর কক্সবাজারে আসতে আসতে বিরক্ত। আপনি দেখবেন যে শীতকালে তারা কক্সবাজারে আসলো, সাঁই করে 45 মিনিটসে স্পিড বোর্ডে কক্সবাজারে চলে আসলো, কুতুবদিয়ায় চলে আসলো। তো চাঁদের গাড়িতে করে সে তাবালসরের ছোট একটা গেস্ট হাউসে থাকবে, দুরুং এর একটা ছোট একটা গেস্ট হাউসে থাকবে, অথবা ইকো ট্যুরিজম যেটা বলে, ইকো ট্যুরিজম মানে সেটা হচ্ছে যে ধরেন আপনার ফ্যামিলি আছে, আপনার ফ্যামিলিতে একটা সুন্দর রুম থাকবে, যেটা আপনি কাউকে 500 টাকা দিয়ে 1000 টাকা দিয়ে ভাড়া দেবেন, টুরিস্ট সারাদিন ঘুরে বেড়াবে, রাত্রে আপনার সাথে খাবে। এই জিনিসটাকে প্রমোট করার ইচ্ছা আছে আমাদের। আমি আপনাকে বলি, যদিও আমাদের পার ক্যাপিটা ইনকামটা কোভিড এর কারণে কমে গেছে, আই এম শিওর আমরা উইদিন 3 বছরের ভিতরে আমরা কি বলে গ্রোথ রেট 8%-এ চলে যাবে। আই এম শিওর আগামী 5 বছরের মধ্যে আমাদের পার ক্যাপিটা ইনকাম $3000 চলে যাবে। মানুষের জায়গায় হাতে যখন সঞ্চিত টাকা থাকবে, সে বেড়াতে যাবে, এবং বেড়াতে যাওয়ার জন্য সে কক্সবাজারে যাওয়ার চাইতে সে বেশিরভাগ ক্ষেত্রে কুতুবদিয়া কিংবা ভোলা কুকরিমুক্তির মতো জায়গা বেছে নেবে। তো ভবিষ্যতে কুতুবদিয়ায় অনেক অপরচুনিটি আছে, অপেক্ষা করেন। ধন্যবাদ। আপনি আমার পরবর্তী দুটো প্রশ্নের উত্তর খানিকটা দিয়ে দিয়েছেন। একটা হচ্ছে পর্যটনের সম্ভাবনা, দ্বিতীয়টা হচ্ছে আমার কাছে একটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন ছিল, যেটা নিয়ে কুতুবদিয়ায় কাউকে এত বেশি কথা বলতে আমি দেখিনি, যে কুতুবদিয়ার পানির স্তরটা নেমে যাওয়ার একটা আমি জার্নাল পড়েছিলাম, বা একজন আমি জিনিসটা দেখেছি। আমাদের যদি আমাদের দ্বীপে তো একটা নির্দিষ্ট পরিমাণ রিজার্ভ বা পানি, স্বাদু পানি যেটা বলি আপনি, সেটা আছে। সেটার ব্যাপারে আমরা কিভাবে সাউন্ড অ্যারাইজ করতে পারি বলে আপনি মনে করেন? দুটো বিষয় আছে, কয়েকটা বিষয় আছে। প্রথমত আপনি থ্যাংক ইউ ফর কান, আপনি ধরেছেন ঠিকই, পানির স্তর, মিঠা পানির স্তর নেমে যাচ্ছে। আমি যদি বলি, বিশেষ করে শীতকালে যে ইরিগেশন যেটা হয়, ইরিগেশনটা হয় শুধু এখন বরগোপ এবং আলীকবর্দীর কিছু অংশে। এখন আপনি চাইলেও লোকজন কিন্তু সেটা বন্ধ করবে না, কারণ এটার সাথে জীবন জীবিকার সম্পর্ক জড়িত। তাহলে কি করতে হবে? আমাদের সারফেস ওয়াটার রিজার্ভেশনটা বাড়াইতে হবে, আমাদের পুকুর আরো বাড়াতে হবে। কুতুবদিয়ায় আমি বলবো উপজেলা পরিষদকে অনুরোধ করব, পারলে ওনারা আরো পুকুর বাড়ানোর জন্য, পুকুর খনন করার জন্য। কারণ আপনি যদি সারফেস ওয়াটার বাড়ান, তাহলে এগুলো ইনফিল্ট্রেশন হয়ে পানিটা নিচের দিকে চলে যাবে। দিস ইজ ওয়ান। সেকেন্ড থিং হলো, ওকে, আপনি ওয়াটার পিউরিফিকেশন, দিস ইজ এ ভেরি কস্টলি। লবণ পানি থেকে মিঠা পানি করা, এটা খুব কস্টলি, কিন্তু করা যায়। আপনি কয়রা, গাবুরা এবং সাতক্ষীরা অঞ্চলে এটা হচ্ছে। এখন পানির এটিএম মেশিন আছে, সেটা কি রকম? আপনি সেখানে টাকা দেবেন, 1 লিটার পানি বেরোবে। মানুষকে পানি কিনে খেতে হবে, যেটা খুব আহ, যেটা খুব যেটা খুব কস্টলি। সো সেই ক্ষেত্রে সেই সিস্টেমও করা যায়। তো আবার সোলার সোলার সিস্টেমে, সোলার দিয়েও পানি পিউরিফাই করা যায়। তো আমরা ইনশাল্লাহ সেটা করব। কুতুবদিয়ার মানুষকে এটা নিয়ে আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই।
আমি বলবো কুতুবদিয়ার লোকজন যারা আছেন, আমাদের মুরব্বীরা, আপনার পুকুরটাকে আপনি বড় করেন, পুকুরের উপরে বাঁধটাকে বড় করেন, বর্ষাকালে পানির স্তরটা একটু বেশি করে সঞ্চিত করেন। আর এটা তো পানিটা আল্লাহ আমাদেরকে দিয়েছে, আমরা একটু যত সম্ভব পারি মিঠা পানিটা একটু কম খরচ করার চেষ্টা করি। সো ধন্যবাদ। আমার হ্যাঁ, স্যার বলতে পারেন। না, আর আরেকটা কথা হলো যে কুতুবদিয়ার স্বাদু পানি যেটা মাটির নিচ থেকে আসে, আপনি কিন্তু সেটা খুব মিষ্টি, আমি এটাকে মিস করি খুব। তো সুতরাং আমি বলবো কুতুবদিয়ার লোককে মিঠা পানির রিজার্ভার যেগুলো আছে এগুলোকে একটু যত্ন করার জন্য। ভবিষ্যতে যদি তৃতীয় বিশ্বযুদ্ধ হয়, অনেক বিজ্ঞানী বলে যে দুটা জিনিসের জন্য হবে, একটা হলো মিঠা পানির জন্য, আর একটা হলো বীজের জন্য। আমাদের কুতুবদিয়ায় অনেক লোকাল বীজ আছে, লোকাল ধানের বীজ আছে, লোকাল তরকারির বীজ আছে, এগুলো যেন আমরা সংরক্ষণ করি। হাইব্রিডের দরকার আছে, মাথায় রাখবেন, হাইব্রিডের অনেক খারাপ দিকও আছে, কিন্তু লোকাল বীজটাকে আমি সংগ্রহ করে সেটা কম ফলন দিলেও আমরা যেন সেটাকে চাষ করি। ধন্যবাদ। আমি যে বিষয়টা থেকে এই বিষয়টা খেয়াল করলাম সেটা যদি আপনি একটু শুনেন। আমাদের বাসায় একটা প্রায় 800-900 ফিটের নলকূপ আছে, যেটা দিয়ে আমরা কোনো কষ্ট ছাড়াই পানি পেতাম। আমি বলতেছি 10 বছর আগের কথা। রিসেন্টলি 5 থেকে 7 বছরে দেখলাম যে কুতুবদিয়ায় অনেক বড় 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 নলকূপ যেগুলো হচ্ছে যে স্থাপন হয়েছে, বিশেষ করে আপনার ক্ষেত খামারের ওখানে দেখা গেল যে, আমরা জানি না এটা এই প্রজেক্টটা কাদের ছিল, কিন্তু অনেক বড় বড় নলকূপ দেখলাম। কিন্তু এগুলা যখন চালু হয় তখন দেখা যায় যে পুরা এলাকায়, বিশেষ করে আমাদের 800 ফিটের নলকূপেও পানি পাওয়া যায় না। তো আমি এই এই জায়গা থেকে আমি প্রথম কি করলাম যে জিনিসটা একটু, যে আমাদের মিঠা পানির স্তরটা নেমে যাচ্ছে সেটা ধারণা করলাম। সেক্ষেত্রে কি স্যার অপরিকল্পনার জিনিসটাকে আপনি দেখেন? অবশ্যই। আমি তো যদি সম্ভব হতো আমি এই মুহূর্তে আইন করে এই ধরনের কি বলে ভূগর্ভ থেকে পানির উত্তোলন বন্ধ করে দিতাম, কিন্তু সেটা তো করা যাবে না, কারণ এটার সাথে আমাদের ফুড প্রোডাকশন, ইরিগেশন জড়িত আছে। যেটা করতে হবে আমাদের সারফেস ওয়াটার রিজার্ভেশন বাড়াতে হবে। এটা শুধু আপনি 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 পানির স্তর নেমে যাচ্ছে না, আপনি পানির উপরে যে জলীয় বাষ্পটা থাকে, যেটার উপর ভেজিটেশনটা হয়, গাছপালা, সেগুলো পর্যন্ত শুকায় যাচ্ছে ভয়াবহ ভাবে কুতুবদিয়া। সো এটা কুতুবদিয়ার সমস্যাটা খুব প্রকট, বাংলাদেশের অন্যান্য এলাকায় প্রকট। আমি আপনাকে নিশ্চিত করে বলতে পারি আগামী 5-10 বছরের ভিতরে সরকার আইন করে এগুলাকে কন্ট্রোল করবে। আমি নিশ্চিত করে বলতে পারি, যেটা সরকাররা বুঝতে পারছে না, আমরা বুঝতে পারছি না, আমাদেরকে পুকুর, আমাদেরকে সারফেস ওয়াটার করে বাড়াতে হবে মিঠা পানির রিজার্ভেশন বাড়ানোর জন্য। আমি বলবো আপনার মতো যারা আছেন অন্যরা যেন আমি ফিউচারের জিনিসটাকে যাতে দেখি। আজকের দিন ভালো যাচ্ছে, কিন্তু আমরা যেন সবাই আগামীকাল চিন্তা। ধন্যবাদ। আমি যে বিষয়টা নিয়ে শঙ্কিত আছি সেটা হচ্ছে যে কুতুবদিয়ায় অন্য অন্য এলাকা, যদি কুতুবদিয়ার ছাড়া বাইরে যদি আমি যদি পেকুয়াই বলি, মিঠা পানির সংকট হলে এক স্থান থেকে অন্য স্থানে আপনার নল সংযোগ করে আনা সম্ভব। কিন্তু কুতুবদিয়ায় যদি পানির সংকট হয়, সেটা আপনার চ্যানেল পার হয়ে পানি, মিঠা পানি নিয়ে আসা, সেটা কি পরিমাণ কস্টলি মানুষ সেটা চিন্তা করে যদি দেখে। আমাদের যারা সমাজ ব্যবস্থা পরিচালনা করতেছেন এবং যারা হচ্ছে যে আমাদের কৃষি, বিশেষ করে কৃষি অধিদপ্তর এবং নগর পরিকল্পনার যে যারা আছেন, স্থানীয় সরকার, তারা আশা করি বিষয়গুলো দেখবেন। এবং হচ্ছে আমাদের কণ্ঠ তো অনেক ছোট, আপনার আমি আপনার কাছে অনুরোধ থাকবো আপনাদের কণ্ঠ দিয়ে আমাদের এই জিনিসগুলোকে তুলে ধরবেন। স্যার, অবশ্যই, অবশ্যই। এই মুহূর্তে আমি আপনার থেকে একটা বিষয় জানতে চাইবো। আপনার তো অনেক বিদেশ ভ্রমণের অভিজ্ঞতা আছে বিভিন্ন কারণে, হচ্ছে সেই অভিজ্ঞতা থেকে যদি আপনি বলেন, আহ, বাংলাদেশের, বিদেশের কাছ থেকে তো বাংলাদেশের অনেক কিছু শিকার আছে, কিন্তু বাংলাদেশ থেকে কি তাদের কোনো কিছু শিকার আছে কিনা? অবশ্যই শিকার আছে। দেখুন, কখনো মনে করবেন না যে আহ, বিদেশি তারাই সবচেয়ে বেশি আমাদের সাথে আগিয়ে আছে, আমরা তাদের সাথে পিছিয়ে আছি। এই দুটাই কিন্তু রেসিপ্রোকাল, পারস্পরিক। যেমন আমরা যেমন আমাদের বয়স্ক মা বাবা
এদেরকে নিয়ে থাকার চেষ্টা করি, বিদেশিরা সেটা চেষ্টা করে না। দুই হলো আমাদের আহ এটা একটা জিনিস। আরেকটা জিনিস হলো যে ওখানে আহ কি বলে, আপনি আপনি 18 বছর হওয়ার পরেই আপনাকে চিন্তা করতে হবে আপনি নিজে কিভাবে স্বাধীনভাবে চলাফেরা করবেন। আমাদের দেশে কিন্তু সেটা সম্ভব না। আমরা পরিবারের ভিতরে একটা থাকার চেষ্টা করি, পারিবারিক মূল্যবোধ। আবার ওদের কাছ থেকেও আমাদের শেখার আছে। ওরা হচ্ছে কি খুব ডিসিপ্লিন। আপনার তারা পরিকল্পনা করে সবকিছু করবে। আজকে যদি ছুটির দিনও থাকে, সে চিন্তা করবে আজকে সকালে কি করব, দুপুরে কি করব, রাত্রে কি করব। আগামী সামারে সে তার বাবার সাথে দেখা করতে যাবে আরেক শহরে, সেটা সে প্ল্যানিং এ করে রাখবে। 2 নম্বর, এটা তাদের কাছ থেকে শেখার দরকার। আরেকটা হলো যে টাইম ম্যানেজমেন্ট। আপনি আপনি 9টায় কি করবেন, 10টায় কি করবেন, 5টায় কি করবেন, তারা টাইম ম্যানেজমেন্ট। একটা জিনিস আপনাকে মাথায় রাখতে হবে, একজন ঐতিহাসিক বলেছিল সারা পৃথিবী যে অধিকার করেছিল ব্রিটিশরা দুটো কারণে, তিনটা জিনিসে। একটা হলো কম্পাস, আরেকটা হলো ঘড়ি, আরেকটা হলো বন্দুক। ঘড়ি দিয়ে টাইম ম্যানেজমেন্ট করেছে, কম্পাস দিয়ে কোন দিকে যাবে সেটা সে ঠিক করেছে, বন্দুক দিয়ে সে আক্রমণ করেছে। আমি বলবো আমাদের বাংলাদেশি তরুণদেরকে, আমাদেরকে ডিসিপ্লিন হতে হবে, টাইম ম্যানেজমেন্ট করতে হবে, লং টার্ম পরিকল্পনা করতে হবে। আপনি কোথায় যাবেন, কি হবেন, আপনার সামনে আগামী 2 বছরের, 3 বছরের, 4 বছরের প্ল্যান থাকতে হবে। সেটা আপনার অফিসের না। আপনি এই বছর কোনো নতুন যোগ্যতা অর্জন করছেন কি? আমি আজকের দিনে একটা নতুন টার্মিনোলজি, ইংরেজি টার্মিনোলজি কি শিখলাম? ওকে। আরো একটা বড় বিষয় যেটা সারা পৃথিবীতে এখন সবাই রিয়েলাইজ করছে, বাংলাদেশও রিয়েলাইজ করতেছে, যাই করেন আপনার প্ল্যানিং থাকলো, রিসোর্স থাকলো, আপনার ইংরেজি জানা থাকলো, স্বাস্থ্য থাকলো না, আপনি সব শেষ। সব শেষ। এই কোভিড এর কারণে, করোনার কারণে আমাদের সবাইকে রিয়েলাইজ করতে হবে আমার সবকিছুর আগে আমার স্বাস্থ্য ঠিক করতে হবে। আপনি ঠিক করেন সকালবেলা কি দাঁত 5 ব্রাশ করবেন, না আপনি মিসওয়াক দিয়ে দাঁত করবেন। আপনি ঠিক করেন আপনি কি সিগারেট বেশি খাবেন, আপনি কি গরুর মাংস বেশি খেয়ে, খাসির মাংস বেশি খেয়ে আপনার ফুসফুসের জন্য সমস্যা তৈরি করবেন। ম্যাক্সিমাম কিন্তু লাংয়ের কারণে কোভিডে মানুষ মারা যাচ্ছে। তাহলে আপনি কি করবেন? আমি সকালবেলা হালকা এক্সারসাইজ করব, আমি ফুসফুসের এক্সারসাইজ করব। আপনি ফিজিক্যাল ফিটনেস আপনাকে বাড়াইতে হবে। হ্যাঁ, আপনি আপনি 3 বেলায় কি গরুর মাংস খাবেন, আপনাকে সেটা সচেতন হতে হবে। আপনার স্বাস্থ্য ঠিক নাই, আপনি পিএইচডি পাস করেন, আপনি ইংরেজিতে জানেন, কম্পিউটার জানেন, আপনি কিছুই করতে পারবেন না। এবং এই স্বাস্থ্য সম্পর্কিত সমস্যা অনেকে মনে করতেছে আমরা টিকা পেয়ে গেলে সব সমাধান হবে। নো, আমরা অনেক সময় ডাব্লিউটিও ডাইরেক্টর জেনারেলকে হালকা ভাবে নিচ্ছি, বলছি যে উনি খুব নেগেটিভ। না, উনি সত্য কথাটা বলার চেষ্টা করছেন। ফিজিক্যাল ফিটনেস, স্বাস্থ্যের উপর গুরুত্ব দিতে হবে ফ্যামিলিতে এবং আমাদের নিজেকে। আপনি যদি বেঁচে থাকেন, সুস্থভাবে বেঁচে থাকেন, আপনি অনেক কিছু করতে পারবেন। আর আমরা যতই বলি সরকারকে দায়ী করি, স্বাস্থ্য ব্যবস্থার যে অপব্যবস্থা, এটা পৃথিবীর দ্রুততম সময়েও বাংলাদেশের পক্ষে এটা সেই রকম করা সম্ভব না। আমাদেরকে মেনে নিতে হবে। আমাদের প্রত্যেকটা বাড়ি হাসপাতাল। আপনি কুতুবদিয়ার হেলথ কমপ্লেক্সের হাসপাতালের কথা ভুলে যান। আমার প্রত্যেকটা মানুষই হবে আদা আদি ডাক্তার। আপনি এমবিবিএস ডাক্তারের কথা ভুলে যান। আপনি নিজেই চর্চা করেন, আপনার ব্যক্তিগত অভ্যাসগুলো পরিবর্তন করেন। তো বিদেশিরা কিন্তু ইয়াস সচেতন হলো, তারা ব্যক্তিগত স্বাধীনতা, এইরকম ব্যক্তিগত স্বাধীনতার মোহ, আফিং তারা এমন ভাবে খেয়ে ফেলেছে, তারা মাস্ক পরবে না, এই জন্য জার্মানি, আমেরিকায় তারা বিক্ষোভ করতেছে। সরকার বলে কুলাতে পারছে না, কিন্তু মাস্ক পরবা না, মরবা। এটা আমাদের মাথায় রাখতে হবে। সুতরাং বিদেশে গেলেও আমি বিদেশের জিনিসটা দেশে আনার চেষ্টা করি, দেশের জিনিসগুলো তাদের কাছে নিয়ে যাওয়ার চেষ্টা করি। এটা রেসিপ্রোকাল।
সুতরাং দেশ সম্পর্কে হীনমন্যতায় ভোগার কারণ নাই, আর বিদেশিদের সম্পর্কেও এত উচ্চতর তারা যে অসম্ভব ভালো মানুষ এটা ভাবারও কোনো কারণ নাই। ধন্যবাদ আপনাকে। একজন একজন উত্তর দুরম ইউনিয়নের 9টি ছোট ছোট সাইক্লোন সেন্টার কুস্টাস্টের উদ্যোগে বাস্তবায়নের অপেক্ষায় রয়েছেন, আপনি যেটা কিছুক্ষণ আগে আমাদেরকে বলেছেন। এটা বাস্তবায়ন হয়ে গেছে, ভবনগুলো হয়ে গেছে। আমি প্রশ্নগুলা আর কিছু প্রশ্ন নিয়ে আসার চেষ্টা করতেছি। আচ্ছা, আমরা 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 আমাদের নিয়মিত প্রশ্নে ফিরে আসতেছি। আমাদের প্রায় 10টা 1.5 ঘন্টা মতোই আমাদের অনুষ্ঠান হলো। আপনাদের কারো প্রশ্ন থাকলে কমেন্ট করবেন, আমরা নিয়ে আসবো। এই মুহূর্তে স্যার, আপনি তো দীপশিখার ব্যাপারে অনেক কিছু জানেন। বিগত 2-3 বছর ধরে আমাদের কার্যক্রম, ঢাকার কার্যক্রম, কুতুবদিয়ায় যে আমরা সেমিনার করি সেই কার্যক্রম, রিসেন্টলি আমরা যেটা করেছি সেটা হচ্ছে যে কুতুবদিয়ার 265 পরিবারকে ত্রাণ সহযোগিতা দিয়েছি। এটা রমজান ইফতার উপহার নামে আমরা সেটা পৌঁছে দিয়েছি আমাদের 4টা পর্বে টোটাল 265 জনকে আমরা সেটা পৌঁছে দিয়েছি, এবং আমাদের বাকি কার্যক্রমগুলো আশা করি আপনি জানেন। আমাদের এই কার্যক্রমকে, দীপশিখার কার্যক্রমকে আপনি কিভাবে মূল্যায়ন করবেন? প্রথমত খুবই এটা ভালো, আপনারা ভালো কাজ করছেন, তবে আমি আপনাদের এডুকেশন রিলেটেড কাজকর্মগুলোকে আমি গুরুত্ব দিতে বলবো। বিশেষ করে আমি জানি আপনারা বন্ধের সময় যখন বাড়ি যান তখন আপনারা ইউনিভার্সিটি কিভাবে ভর্তি হয়, একটা ছেলেকে কিভাবে প্রস্তুতি নিতে হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার জন্য, অন্যান্য বিশ্ববিদ্যালয়ে সেটা নিয়ে আপনারা ওরিয়েন্টেশন দিয়েছিলেন। আপনারা সেটা চালিয়ে যাবেন, আমরা হেল্প করব। সেকেন্ড থিং, আপনারা ইংরেজির উপরে আপনারা 8, 9, 10 এর ছেলে মেয়েদেরকে সেশন করেন কুতুবদিয়ায় গিয়ে, এটা আপনি করতে পারেন। আপনাদের অনেকের ল্যাপটপ আছে, আপনারা তাদের সবাইকে সেটার উপর ওরিয়েন্ট করেন, ছেলে মেয়েদেরকে এই জিনিসগুলো করেন। এই এই ইংরেজি এবং টেকনিক্যাল এডুকেশনটা আপনাদের ছুটির সময়ে যখন যাবেন সেটা আপনারা ইউনিভার্সিটি এডুকেশনের ভর্তি সহ সেটা করেন, এটা আমি অনুরোধ করব। আর একটা বড় ব্যাপার হলো, ঢাকায় আমি যতটুকু জানি আপনারা কুতুবদিয়ার ছেলে মেয়েদেরকে হেল্প করেন। আমি জানি না সেই হেল্পটা কতটুকু পর্যাপ্ত। আপনারা কুতুবদিয়ার অনেক কৃতি সন্তানের সাথে পরিচয় আছে, তাদের সাথে কথা বলেন, তাদের থেকে ফান্ডিং নেন, যারা অভাবী ছেলে মেয়ে আছে তাদেরকে স্কলারশিপ দেন, তারা যাতে খেয়ে পড়ে। ঢাকা শহরে থাকাটাও কিন্তু এখন খুব কস্টলি। হ্যাঁ, আবার আপনি যদি ভালো লেখাপড়া করতে চান, আমি অনেককে জানি যারা ডেইলি 2-3টা টিউশনি করে আপনার লেখাপড়া চালায়। আসলে টিউশনি করে আমিও এক সময় টিউশনি করেছি, কিন্তু এটা খুব কঠিন লেখাপড়া চালানো। আমিও চাকরি করে চিটাগাং ইউনিভার্সিটিতে করেছি, এটা খুব কঠিন। আমার মনে হয় এগুলো আপনারা করতে পারেন। এটা করলে অন্তত কুতুবদিয়াতে একটা জেনারেশন ভালো শিক্ষা নিয়ে সামনে চলে আসবে। দুটো জিনিস, ঢাকায় হেল্প করা, 2 নম্বর হলো আপনারা যখন কুতুবদিয়া যাবেন ছেলে মেয়েদেরকে ট্রেন করা, এবং প্লাস কুতুবদিয়ার বিশেষ করে এখন আলী আকবর দিলেও ভালো স্কুল হয়েছে, আপনার কুতুবদিয়া হাই স্কুল তো আছেই, কুতুবদিয়া হাই স্কুল, দুরুং হাই স্কুল, ওনারা খুব ভালো কাজ করছেন। টিচারদের সাথে বসেন, আলাপ করেন কিভাবে ওনাদেরকে ইংরেজি, টেকনিক্যাল এডুকেশন এগুলোতে হেল্প করবেন। আর যদি বড় কোনো ডিমান্ড হয় আপনারা আমাদেরকে প্লেস করেন, আমরা ওনাদেরকে হেল্প করার চেষ্টা করব। সো এইভাবে কিন্তু এডুকেশনটাকে আপনি একটা ইমপ্রুভ করতে পারেন। কারণ আপনারা যারা ঢাকা শহরে আছেন আপনারা কিন্তু লাইট হাউস কুতুবদিয়ার ছেলে মেয়েদের জন্য, সেই আলোক পত্রিকাটা ছেড়ে দেন। তবে এখনো মেয়েদের সংখ্যা খুব কম, আমি বোধহয় আপনাদের সাথে 3-4টা মেয়ে দেখেছিলাম, খুব কম। ওয়াই নট 50 to 60%? তবে সেটা আমরা করতে পারবো, মেয়েদের থাকার বন্দোবস্তটা যদি আমরা প্যাট্রোনাইজ করতে পারি, এই চিন্তাটা আমাদের মাথায় আসছে। যেমন আপনি দেখবেন পার্বত্য চট্টগ্রামের ছেলে মেয়েদের জন্য ওদের ঢাকা শহরে পার্বত্য চট্টগ্রাম বোর্ড আছে না, ওদের জন্য বাড়ি ভাড়া করে দিয়েছে। মেবি উই ক্যান ডু ইট। সো থ্যাংক ইউ স্যার।
আমরা আমরা এটাই। কুতুবদিয়ার দীপশিখার যারা আছে তাদেরকে স্কলারশিপ দেওয়ার জন্য আমাদের একটা প্ল্যান চলতেছে, এবং পলিসি মেকিংটাও আমরা অলরেডি হাতে নিয়েছি। করোনার কারণে আমাদের সেটা এই এই আপনার এই জুনে বাস্তবায়ন হওয়ার কথা ছিল, কিন্তু আমরা ফান্ডিংটা অ্যারেঞ্জ করতে পারি নাই। যার পর আমাদের সব ধরনের পলিসি মেকিং এবং আমরা কিভাবে ভিত্তিগুলা দিব সেটাও করেছি। আপনাকে এই সূত্রে যদি আমি একটু জানিয়ে রাখি, সেটা হচ্ছে আমরা তাদেরকে একটা মানে লোন ফ্রি, ইন্টারেস্ট ফ্রি লোন দিব, যেটা হচ্ছে পরবর্তীতে সে যখন চাকরি জীবনে প্রতিষ্ঠিত হবে তখন সে নির্দিষ্ট শর্ত সাপেক্ষে জিনিসগুলো আমাদেরকে ব্যাক করতে পারবে। আমাদের পলিসি আমি একটু মেকিং বলতে এই চাই, জিনিসগুলো। হ্যাঁ। প্লিজ, আমি তো লোনের ব্যবসা করি, এগুলাতে যাই না, হুম। এটা খুব কষ্টকর। না, এটা আপনি লোন ফ্রি, মানে হ্যাঁ, ইন্টারেস্ট। আমরা আমরা ইন্টারেস্ট ফ্রি না, যা দেবেন একেবারে দেন, আপনারা ফান্ড মোবালাইজ করেন, আপনারা পাবেন, আপনারা পাবেন। থ্যাংক ইউ কারণ স্যার। আপনার বিদেশের বিদেশের মতো সে চাকরি করে এই টাকা ফেরত দেওয়ার মতো অবস্থা আমি মনে করি বাংলাদেশে এখনো হয় নাই। উই আর, আমাদের সামনে সিচুয়েশন খুব খারাপ। 4-5 বছরে ঢাকা শহরে 1 থেকে 2 লক্ষ ফ্যামিলি চলে গেছে। সো তো ওই আমরা জানি না, আমি আমি ব্যক্তিগতভাবে এবং আমার পোস্ট ট্রাস্টের তরফ থেকে আমরা উপকূলীয় এলাকার ছেলে মেয়েদের জন্য উইল হেল্প ইট, আমরা এটা করব। থ্যাংক ইউ স্যার আপনার সাজেশনের জন্য। আপনার সাজেশনটি আমি নোট করে নিলাম, আমাদের পরবর্তী কার্যক্রমের সাথে এটা আমি সংযুক্ত করব। আমরা নিয়ার ফিউচারে একটা প্রজেক্ট হাতে নিচ্ছি, সেটা হচ্ছে কুতুবদিয়ার 6 ইউনিয়নের রিনাউন্ড যেগুলো হাই স্কুল আছে সেই হাই স্কুলে আমরা বৃক্ষরোপণ করব, এবং হচ্ছে একটা মডেল বাগান তৈরি করে দিব তাদের জন্য, যাতে তাদের বৃক্ষরোপণ থেকে উৎসাহিত হয়ে তারাও নিজেরা বৃক্ষরোপণ করে। আপনি সেটাকে কিভাবে দেখেন, বা আপনি আমাদের সাথে কোনো কিছু সাজেশন যদি যোগ করেন? হ্যাঁ, আমি আমি এটা আপনাদের পছন্দ করি, তবে বৃক্ষগুলো কুতুবদিয়ার বৃক্ষ যাতে হয়। যেমন আপনি ইউক্যালিপটাস দেওয়া ঠিক হবে না। হ্যাঁ, কুতুবদিয়ার সেই বৃক্ষগুলো যেগুলো লবণের মধ্যেও টিকে থাকার প্রমাণ আছে, মাটি ধরে রাখার প্রমাণ আছে। সো বাইরের কোনো প্রজাতি আপনারা দেবেন না। তো এটার জন্য খুব গবেষক হওয়ার প্রয়োজন নাই, আপনারা সেগুলা আপনার বাড়ির আশেপাশে দেখলেই বুঝতে পারবেন কোন গাছটা এখানে টিকে থাকে বেশি। আর সেকেন্ড থিং হলো, বাঁশ গাছটা আমাদের খুব চলে যাচ্ছে। আমাদের আমাদের দেশে বলে, কুতুবদিয়ায় বলে সিবা গাছ। এবং আমরা একটা স্টাডি করে দেখেছি, রোহিঙ্গা আসার কারণে বান্দরবন সহ কুতুবদিয়ায় বাঁশ শূন্য হয়ে গেছে। দিস ইজ মোস্ট ডেঞ্জারাস। বাঁশ আপনার কি বলে, আপনার সাইক্লোনের সময়ও যেমন লাগে, ঘরের জন্য যেমন লাগে, আপনার কবরে যাওয়ার জন্য লাগে। এবং বাঁশের এই কলম তৈরি করার চেষ্টা করেন, মানুষকে উৎসাহিত করেন সিবা গাছটা করার জন্য। দিস ইজ ওয়ান। আর একটা গাছের কথা আমি বলবো, পেঁপে গাছ। কাঁচা পেঁপে থেকে শুরু করে পাকা পেঁপে অসম্ভব ধরনের উপকারী, আপনারা কাইন্ডলি এটাকে প্যাট্রোনাইজ করবেন। 2 হলো লেবুর গাছ। এই 3টা গাছের আমি আপনাকে বিনীত অনুরোধ করলাম। আর একটা হলো তুলসী পাতা। সো অনেকে ধর্মীয় কারণে তুলসী পাতাকে অবজ্ঞা করে। নো, তুলসীর অনেকগুলো গুণগুণ আছে, যে বিশেষ করে করোনার সময় আপনার সর্দি জ্বর হলে তুলসী খুবই উপকারে আসবে। তুলসী, পেঁপে, বাঁশ গাছ। এবং আমি অনুরোধ করব, কুতুবদিয়ার গাছকে আপনি প্রমোট করেন লোকালি, যেটা সুইটেবল। বাইরের বিশেষ করে এই যে মাটি বিধ্বংসী ইউক্যালিপটাস গাছ, তারপরে আকাশি গাছ, এগুলো আনবেন না। এগুলো আশেপাশে গাছকে আর হতে দেয় না। হ্যাঁ, নারকেল গাছও খুব ভালো, কিন্তু নারকেল গাছও কিন্তু আশেপাশে কোনো গাছকে হতে দেয় না, এটা মাথায় রাখবেন। এবং নারকেল যে ফল দেয় সেটা খুব বেশি, অনেক পরে দেয়, অনেক পরে দেয়। আর সুপারি গাছ এত দরকার নেই, এত সুপারির দরকার নেই। মানুষকে সুপারি খাওয়াতে আমি বলবো যে আমি ব্যক্তিগতভাবে নিরুৎসাহিত করতে চাই। সো এই জিনিসগুলো মাথায় রাখবেন। হ্যাঁ, তবে আপনাদের পরিকল্পনা ভালো। এটা। আর একটা হলো, আমি অনেক কুতুবদিয়ার চেয়ারম্যানকে জানি, কুতুবদিয়ার বাইরে ঝাউ গাছ দেওয়ার চেষ্টা করতেছে, আমিও হেল্প করব, ওনারা যদি বাইরে আরো ঝাউ গাছ দেওয়া যায়।
আপনি শ্রীলঙ্কা জানেন, শ্রীলঙ্কা শুধু বাঁধ দেয় নাই, বাঁধের পরে বাঁধের সমুদ্রের দিকে প্রায় 1/2 কিলোমিটার তারা বনায়ন করেছে উপকূলীয়। আমাদের সেটা করতে হবে। কুতুবদিয়ার পূর্ব দিকে বনায়ন তো জানেন আমরা শেষ করে ফেলেছি লবণের মাঠের জন্য। এই যে সমুদ্রে এবং বাঁধের পরে যে বনায়ন, এটা শুধু আমাদের সাইক্লোন থেকে প্রোটেক্ট করে না, এই গাছ থেকে যে খাবারগুলো তৈরি হয়, যে মাঠের জুটা প্লাঙ্কটন, আমাদের মাছের বৃদ্ধিতে এটা হেল্প করে থাকে। এটা পারলে মানুষকে হেল্প করার চেষ্টা করবে। ভাই, আমাকে আমাকে শুনতে পাচ্ছেন? হ্যাঁ, হ্যালো। শুনতে পাচ্ছি, শুনতে পাচ্ছি। হ্যাঁ, আপনাকে অশেষ হ্যাঁ, ধন্যবাদ। আপনি দীপশিকার কাছে কি প্রত্যাশা করেন, বা 5-10 বছর পরে আপনি দীপশিকাকে কোন জায়গায় দেখতে চান? আহ আমি প্রথম কথা বলবো যে আমাদের দেশের সমস্যা হলো কি জানেন, আমরা যখন সংগঠন গড়ে তোলার চেষ্টা করি, প্রথমে আমরা চিন্তা করি এটার একটা অফিস থাকতে হবে। দিস ইজ এ ভেরি রং কনসেপশন। আমরা এরপরে চিন্তা করি এর কতগুলো কর্মচারী থাকতে হবে। দিস ইজ এ ভেরি রং কনসেপশন। আপনার বাসাটাও দেবশিকার অফিস হতে পারে, আপনি নিজেই আপনি স্বেচ্ছাশ্রম দিতে পারেন। ওকে, আমি আপনাদেরকে প্রথমে বলবো আপনার ফার্স্ট প্রায়োরিটি হচ্ছে আপনার নিজস্ব যে লেখাপড়া, আপনি যে আহসানুল্লাহ ইউনিভার্সিটিতে আছেন, যে বিবিএ পড়ছেন, সেটা করার পর আপনি দীপশিকার কাজ করবেন। কারণ আমি চাই আপনি ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়েছেন। আপনি অবশ্যই পারবেন আপনি যদি পরিকল্পনা করেন আপনার সিলেবাসটা কত দিনে শেষ করবেন, ডেইলি সিলেবাসের কত অংশ শেষ করবেন। আমার মতো আমরা 3 বছরে অনার্স পরীক্ষা দিয়েছি, 2.5 বছর আমরা ঘুরে ফিরে রাজনীতি মিছিল করে পড়েছি, তারপরে 6 মাস আগে মাথা নেড়া করে হলে ঢুকে গেছি। তো ভালো রেজাল্ট করেছি, কিন্তু খুব, আমি বলবো আমরা খুব ক্ষতি করেছি। আপনারা সেমিস্টার সিস্টেমে আছেন, আপনার দিনের কাজ দিনেই শেষ করতে হবে। দীপশিকার জন্য একটু সময় নেবেন, আপনার লেখাপড়ার পর দীপশিকাকে সময় দেবেন। দীপশিকা যেন আপনার প্রায়োরিটি না হয়, আপনার লেখাপড়া এটা প্রায়োরিটি। ওকে, দীপশিকার জন্য কি করবেন? প্রথমে ঢাকা শহরে যারা আসছে তাদের মধ্যে গরিব যে আছে তাকে হেল্প করেন, লেখাপড়ায় কম আগায় আছে তাকে হেল্প করেন। একটা ভালো গৌরবের বিষয় হলো কুতুবদিয়ার ছেলেরা খুব বেশি রাজনীতিতে ইনভলভ না, খারাপ কাজেও ইনভলভ না। আমি আপনাদের অনেকের খবর জানি, এটা আমাদের জন্য গৌরবের বিষয়, সেটা যেন অব্যাহত থাকে। আপনারা যখন ছুটিতে যাবেন, আপনারা কোভিড এর ছুটিতে আছেন, গ্রামে গঞ্জে ক্লাস 8, 9, 10 এর ছেলে মেয়েকে ইংরেজি আইসিটি নিয়ে নলেজ দেন, একটা ফান্ড ডেভেলপ করেন, ব্যাংকে রাখেন, এই কাজগুলো যাতে করতে পারেন। আর দুর্যোগ যখন হয় তখন তো কুতুবদিয়া গিয়ে রিলিফ দেবেন, দিতেই হবে, এগুলা করেন। সো আমি মোদ্দা কথায় যেটা বলতে চেয়েছি, দীপশিকার কাজ করতে হবে, কিন্তু দীপশিকার কাজ করতে গিয়ে আপনার লেখাপড়ার কাজ যাতে বিঘ্নিত না হয়। আমি আমার ছেলে মেয়েকে বলি, আগে আমরা মাস্টার ডিগ্রি পাশ করার পর মনে করেছি আর লেখাপড়া নাই, ছিল না। এখন আমি আমার ছেলেদেরকে বলি যে একটা ব্যাংকে চাকরি করে, আরেকটা ডাক্তার, আরো সার্টিফিকেট আনো, আরো ডিগ্রি আনো, আমি যতদিন বেঁচে আছি। ইউ হ্যাভ টু আর্ন মোর ডিগ্রিজ এন্ড মোর সার্টিফিকেট। ওকে, আপনাকে অশেষ ধন্যবাদ। আমাদের একজন প্রশ্ন করেছেন, আমি প্রশ্নটা একটু তোলার চেষ্টা করতেছি। আলোকিত মানুষ আলোকিত সংলাপের কুতুবদের শিক্ষিত অশিক্ষিত তরুণ তরুণীদের জীবন যুদ্ধে সফল হওয়ার জন্য আপনার পরামর্শ, সফলতার বাণী কি? আপনি অনেক কিছু অলরেডি বলেছেন, সংক্ষেপে যদি আপনি একটু বলেন। আমি দুটো জিনিস বলবো, এটা বারবার বলবো, এডুকেশন এডুকেশন, ডিসিপ্লিন ডিসিপ্লিন। আমি দুটো জিনিস বলেছি, শিক্ষা শিক্ষা, ডিসিপ্লিন ডিসিপ্লিন। আর এডুকেশনের শেষ নাই। আপনি মাস্টার ডিগ্রি পাশ করলেন মানে আপনার এডুকেশন শেষ হয় নাই। আপনার শিক্ষার এক বিশাল জ্ঞান সমুদ্রে আপনার জন্য দরজা খুলে গেল।
আমাদের সমস্যা হচ্ছে যে আমরা মাস্টার ডিগ্রি পাস করার পর আমরা মনে করি যে এটা অন্তত ডিসিটিএন হয়ে গেছে। দিস ইজ নট ট্রু। যারা ডিসিটিএন হয়েছে তাদেরকে জিজ্ঞেস করেন তারা কি পরিমাণ পরিশ্রম করেছে, লেখাপড়া করেছে। সো মাস্টার ডিগ্রি আপনার জ্ঞান সমুদ্রের একটা দরজা খুলে দিল। আপনি কেন পিএইচডি করবেন না? আপনি অবশ্যই করবেন। ডিসিপ্লিন আজকে থেকেই আপনি আপনি টাইম ম্যানেজমেন্ট করেন, আজকে থেকেই আপনি ফিজিক্যাল এক্সারসাইজ করেন। হ্যাঁ, তারপর হলো আপনি প্ল্যান করেন আপনি কোথায় যেতে চান। আপনাকে এমন কিছু হতে হবে যে আপনার মা বাবা আপনার কাছে পরাজিত হয়ে যাবে। আপনার বাবা যদি বিএ পাস থাকে আপনি হবেন মাস্টার ডিগ্রি পাস। আপনার বাবা যদি গ্রামে থাকতো আপনাকে শহরে যেতে হবে। সো এডুকেশন, ডিসিপ্লিন, আপনার পরিকল্পনা। আর সবচেয়ে বড় ব্যাপার হলো কুতুবদিয়ার মানুষের রেসিলিয়েন্স বেশি, তারা জীবন যুদ্ধে জয়ী হওয়ার প্রবণতা খুব বেশি, তারা পারবেই। কুতুবদিয়ার ছেলে মেয়েরা, কুতুবদিয়ার মানুষ যেই পরিমাণ উন্নতি করেছে আমি সেটা দেখি নাই। আপনারাও পারবেন ইনশাল্লাহ। ফিউচার আপনাদের, ভবিষ্যৎ আপনাদের। আপনাকে অশেষ ধন্যবাদ। আপনারা যারা দেখতেছেন তাদেরকে অশেষ ধন্যবাদ। আমার মতো একজন ক্ষুদ্র মানুষকে আপনি এতক্ষণ প্রায় 1 ঘন্টা 1.5 ঘন্টা মতো সময় দিয়েছেন, কুতুবদিয়াবাসীকে সময় দিয়েছেন, দীপশিখাকে সময় দিয়েছেন, আমাকে সাত থেকে ভাই ডাকার অনুমতি দিয়েছেন। আপনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশের ভাষা আমার জানা নেই। আপনার প্রতি অশেষ কৃতজ্ঞতা। আপনাকে অশেষ ধন্যবাদ। আবারও দীপশিখার পক্ষ থেকে ধন্যবাদ, আমার ব্যক্তিগত পক্ষ থেকে ধন্যবাদ, এবং কুতুবদিয়াবাসীর পক্ষ থেকে ধন্যবাদ, সর্বোপরি বাংলাদেশের মানুষের পক্ষ থেকে ধন্যবাদ। আপনাদের অনেকেই এখানে কমেন্ট বক্সে আপনাকে ধন্যবাদ জানিয়েছেন। সকলের ধন্যবাদ আমি তুলে আনতে পারতেছি না বলে আন্তরিকভাবে দুঃখিত। আপনি দর্শকদের উদ্দেশ্যে শেষ কি বলবেন? আপনি চাইলে আঞ্চলিক ভাষায় বলতে পারেন। না, কি আমিও খুব কৃতজ্ঞ অনরা যে আজিয়া অনুষ্ঠান আয়োজন করবেন। অনরা ব্যাগুন যে টেকনোলজি, এই টেকনোলজিতে কুতুবদিয়া এবং ঢাকার সামনে একাকার হয়ে অন্য আর হতা উন্নয়ন। সো আর আর হতল দেখি আই যেন আমল করবি অন্যরাও আলাম আমল করিবেন। আর একখান বড় হতল দেখি অন্য নিজেরে ছোট বর্ণনা করিবেন, আয়োজন নিজেরে বড় মনে করি। আর একটা কথা আছে, ধরুন হয়তো আই অনত্তমবারে একটু পয়সাওয়ালা বেশি হইতে পারি, হয়তো ডিগ্রি বেশি হইতে পারি, কিন্তু আই যখন অনল্য হতা হইম অনে আই সমান, আই আর অনে সম্মান। সম্মান দেয়া নেয়ার ক্ষেত্রে আরা দুজনেই সমান, ফোরকান এবং রেজাউল করিম চৌধুরী বন্ধু সমান, ভাই সমান। আরা দেশের সমস্যা দেখি যান, আরা যখন অনেকের সার ডাকি মানুষ মনে করে ও আই তো বোধ একখানা উড়ে আসি, আর যিনি সার ডাকে ইবা মনে করে আই তো বোধ একখানা নিচে আসি। তো ঠিক ন এত আরা ওদিকে বাইরে এখন খুব খুশি হইম। তবে বিদেশের সার টাকা মানে সম্মানের বিষয়, কিন্তু দুর্ভাগ্যবশত আরব দেশত 250 বছর ব্রিটিশ তাহনে এই ধরনের একখান চিন্তাও গিয়ে গই এই জিনিস আরাত্তন সবার আগে অনতন চিন্তা করা পড়িব। তো রেজাউল করিম চৌধুরী যে যদ্দুর মর্যাদা সম্পন্ন, আইও একই মর্যাদা, ফোরকান কুতুবিও একই মর্যাদা সম্পন্ন। আইন ব্যাগগুনে একসাথে চিন্তা করি মর্যাদার দিক দিয়ে হারা ব্যাগগুনে সমান, টাকা পয়সা এবং অন্যান্য কারণে অসমান হতে পারে, কিন্তু একজন একজনের মর্যাদা দেওয়ার ক্ষেত্রে সমান। এইভাবে আর আত্মমর্যাদা সেলফ এস্টিম বাড়াই তুলি, ইয়ান আর উন্নতির পথ দেখাই ফেলাইব। তো অন্য ব্যাগগুলোর কৃতজ্ঞ। অন্য যারা ফেসবুকত সাইটও লাগবেন আর ল্যাপটপও সাইটও লাগবেন, কম্পিউটারের সাইটও লাগবেন, খুবই কৃতজ্ঞ। শুভরাত্রি। ভবিষ্যতে যোগাযোগ করিবেন। হ্যাঁ, পজিটিভ চিন্তা করিবেন। জীবনত প্রতিদিন নেগেটিভ কিছু থাকিবেই, হ্যাঁ, কিন্তু ভালো কিছুও আছে। আইন আরা ভালো আনলো এর আগাই, পিছনে খারাপ পান ভুলি যাই। হ্যাঁ, আরা ইনশাল্লাহ উন্নতি করবই। আসসালামু আলাইকুম,
শুভরাত্রি, আদাব, আপনাকে নমস্কার। আপনাকে অশেষ ধন্যবাদ। আমাদের দর্শকদেরকে আবারও অশেষ ধন্যবাদ। যারা দেখতেছেন, এতক্ষণ ধরে সময় দিয়ে দেখতেছেন, সকলের প্রতি অশেষ ধন্যবাদ। আমাদের আজকের প্রোগ্রামের মধ্য দিয়ে আমাদের প্রথম সিজন দ্বিতীয় এপিসোডে 10 পর্ব শেষ হলো। আমাদের পর্বগুলো আপনাদের কাছে কেমন লাগলো সেটা জানাবেন, এবং আমাদের পরবর্তী পর্ব এবং পরবর্তী সিজন দেখার জন্য আপনাদের সকলকে আমন্ত্রিত। অতদিন পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, শুভরাত্রি। শুভরাত্রি। থ্যাংক ইউ ফোরকান ভাই।